আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস, তাই পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি রাকিব হাসান, চট্টগ্রাম মেডিকেল কলেজে আছি আমি, এবং এমবিবিএস ফাইনাল ইয়ারে আছি। এবং তোমাদের সাথে আমি যে চ্যাপ্টারটা যে সাবজেক্টটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে বায়োলজি, ম্যাক্সিমাম বায়োলজি পড়াবো। তো যাই হোক, তোমাদের অলরেডি বায়োলজির ক্লাস কিন্তু শুরু হয়েছে। তো আমি একটু লেটে আসলাম এবং আশা করি যে তোমরা আমি যে টেকনিকগুলো বা যে মেথডগুলো ধরায় দিব বা শিখাই দিব তোমরা আশা করি এনজয় করবে। এবং সময়টা আসলে একটু অকওয়ার্ড সময় হয়ে গেছে, কারণ এই সময়টাতে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই ঘুমে থাকি। আমি নিজেও ঘুমেছিলাম, ঘুম থেকে উঠে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। ওকে, তো আমরা আমাকে আমাকে একটু কনফার্ম করো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ সাউন্ড এবং ভিডিওটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তো তোমরা আসলে আমি যদি এখানে যে তোমরা যে স্টুডেন্ট যারা আসো, তোমাদের মধ্যে সবচেয়ে বৃত্তৃষ্ণার একটা সাবজেক্ট হচ্ছে বায়োলজি। এটা অনেকেই বলে যে বায়োলজি ভালো লাগে না, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই বায়োলজি জিনিসটা ভালো লাগে না। আর ওই ভালো লাগে না সাবজেক্টের একজন টিচার হয়ে জিনিসগুলোকে হ্যান্ডেল করা বা ওই জায়গাটাতে ভালো লাগানোটা সৃষ্টি করা, তারপর পড়া বোঝানোটা, এটা আসলে অনেক টাফ কাজ। তবে আমি তোমাদেরকে বলবো এই জিনিসগুলো, যে বায়োলজিটা আসলে কেন ভালো লাগে না এবং কি করলে ভালো লাগবে এবং কিভাবে ভালো লাগবে, সেই জিনিসগুলো তো থাকছেই, যেহেতু আজকে প্রথম ক্লাস। এবং একটু করে জানিয়ে রাখি, আজকে আমরা হাইড্রা শুরু করছি এবং হাইড্রা থেকে ধারাবাহিকভাবে বাকি বাকি চ্যাপ্টারগুলো আমরা গুছিয়ে পড়বো। তো যাই হোক, এই জিনিসটা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে ভালো লাগার পিছনে তোমার একটা কারণ থাকতে হবে, যে কেন আমার বায়োলজিটা ভালো লাগবে। তো যেটা হচ্ছে যে কেমিস্ট্রিতে অনেক কিছু ধরো বুঝে বুঝে জিনিসগুলো আনসার করা যায়। তারপরে হচ্ছে ফিজিক্সে অনেক কিছু বুঝে বুঝে আনসার করা যায়, মুখস্থ জিনিসটা কম। কিন্তু আমরা মনে করি যে বায়োলজিটা বুঝে বুঝে এভাবে বোধহয় আনসার করা যায় না, কিন্তু না, বায়োলজিটাও বুঝে বুঝে আনসার করা যায়। বা হ্যাঁ, কিছু জিনিস মুখস্থের রয়েছে, মুখস্থবিদ্যা সব জায়গায় আছে। সেটা ফিজিক্সের সূত্র তোমাকে মুখস্থ করতে হয়, কেমিস্ট্রিতে অনেক নীতি তোমাকে মুখস্থ করতে হয়। তো থাকবেই, মুখস্থ জিনিসটা থাকবে। তবে বায়োলজিটা তুলনামূলকভাবে মুখস্থ একটু বেশি। তবে প্যারা নাই, চিল। সেটা কি, যে তুমি এত প্যারা নিও না যে মুখস্থ করতে হবে। তোমাকে এই জিনিসটা মাথায় রাখো যে মুখস্থের জিনিসগুলো আসলে টেকনিক্যালি মনে রাখা যায়, সেটা যদি আমরা টেকনিক্যালি পড়তে পারি। এবং বায়োলজি তোমাকে কষ্ট কম দিবে। বায়োলজি তোমাদের জন্য বায়োলজিটা বলতে পারি যে বায়োলজি এমন একটা সাবজেক্ট স্টুডেন্টদেরকে ধোঁকা কম দেয়। বায়োলজি একটা সহজ সরল একটা সাবজেক্ট, এখানে স্টুডেন্টদেরকে ধোঁকা কম দিবে। তুমি ফিজিক্স পড়তেছো, অনেক কিছু পড়ে ফেলছো, অনেক প্র্যাকটিস করে ফেলছো, কিন্তু দেখবা যে বুয়েটে পরীক্ষা দিতে গেছো বা এইচএসসি পরীক্ষা দিতে গেছো, তোমার ম্যাথটা ধরতে পারতেছো না। হ্যাঁ, তুমি নিউটনিয়ান মেকানিক্সের যে ম্যাথ করতে চাচ্ছ, ধরতে পারতেছো না আসলে কোন সূত্রটা পড়বে। তুমি ধরো আলো চ্যাপ্টারটা নিয়ে করতেছো, বুঝতেছো না কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে এটা হবে। তো জিনিসটা হচ্ছে যে ফিজিক্সটা হচ্ছে, হ্যাঁ, তারপরেও ফিজিক্সের মধ্যে অনেক টুইস্ট আছে, হ্যাঁ, কেমিস্ট্রির মধ্যে অনেক টুইস্ট আছে, কিন্তু বায়োলজিতে কিন্তু এত বেশি টুইস্ট না। তুমি নির্দিষ্ট তোমার সিলেবাসের কিছু জিনিস যদি তুমি লাইন বাই লাইন যদি টেকনিক্যালি পড়ে মনে রাখতে পারো, তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিতে গেলে এইগুলোই আসবে। খুব বেশি একটা টুইস্ট হবে না, প্রশ্ন ধরতে খুব একটা ঝামেলা হবে না। এবং তোমার যদি এইচএসসি পরীক্ষাতেও সেম জিনিসটা থাকবে। তো এই জন্য বলি, বায়োলজি তোমাকে ধোঁকা কম দিবে, তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে। তুমি বায়োলজিটা দিয়ে, তোমার বায়োলজি একটা বিশাল বড় একটা শক্তি থাকবে। এবং যারা তোমাদের মধ্যে, তোমরা যেহেতু 22 ব্যাচ, তোমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাও, তাদের জন্য কিন্তু বায়োলজিটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলবা, তখন কিন্তু শুধুমাত্র ম্যাথ আর ফিজিক্সই পড়বা বুয়েটের জন্য বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য। তখন কিন্তু বায়োলজিতে সময় দেওয়ার খুব একটা সময় তুমি পাবা না। এই জন্য এখন যদি বায়োলজিটা পুরোপুরি গুছিয়ে নিতে পারো, তারপর ধরো তুমি বুয়েটে যদি হয়তো আলহামদুলিল্লাহ যদি কোনো কারণে না হয়, বাই চান্স হলো না, তখন কিন্তু তুমি বায়োলজিটা, এই যে তুমি এখন যে বায়োলজিটা পড়বা, ওই বায়োলজিটা এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য যে ম্যাথটা এবং ফিজিক্সটা পড়েছ, আর এদিক দিয়ে বায়োলজিটা আগে থেকে গোছানো ছিল, এইগুলো দিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভালো একটা সাবজেক্ট পেয়ে যেতে পারো। এবং এটাই হচ্ছে যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী, তারা কিন্তু ওই জিনিসটাই মাথায় রাখে। যারা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক সময় শুনেছ এটাও, যে বুয়েটেও চান্স পেয়েছে, মেডিকেলেও চান্স পেয়েছে। তো এটা আসলে কেন হয়? কারণ হচ্ছে তাদের বায়োলজি বেসিকটা ক্লিয়ার ছিল, এই জন্য
অন্যান্য সাবজেক্টগুলোতে তো ভালোই থাকবে, ম্যাথ ফিজিক্সে তো এমনিতে যারা বোর্ডে চান্স পাওয়ার তো ভালোই থাকে। তো আলটিমেটলি ওই দিক দিয়ে বায়োলজিটাও ভালো থাকে, ঢাকা ইউনিভার্সিটি বলো, মেডিকেলও বলো, অনেক সময় মেডিকেলেও টিকে যায়। তো এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে বায়োলজিটা তোমাকে ধোঁকা কম দিবে, বায়োলজিটাকে আপন করে নিতে হবে এবং আপন হয়ে যাবে আস্তে আস্তে যদি ক্লাস করো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু করে বলি, সেটা হচ্ছে যে কয়েকটা জিনিস তোমাদেরকে, যেহেতু প্রথম ক্লাস আমার, কয়েকটা জিনিস একটু ফলো করতে হবে, কয়েকটা জিনিস ফলো করা লাগবে। সেটা হচ্ছে যে বা মেনটেন করতে হবে, যথাসম্ভব তুমি আমার ক্লাসে লাইভে থাকার চেষ্টা করবা, যে কোনো স্যারের ক্লাসে লাইভে থাকার চেষ্টা করবা। তবে যেহেতু আমি বায়োলজিটা পড়াচ্ছি, বায়োলজিটা তো এমনিতেই তোমাদের কাছে বোরিং লাগে, সেই ক্ষেত্রে তোমরা যদি লাইভে থাকতে পারো তোমাদের ইন্টারেক্টিভিটিটা বা তোমার সাথে আমার কানেকশনটা আরও দৃঢ় হবে। তাহলে যতটা সম্ভব তোমরা লাইভে থাকার চেষ্টা করবা। এটা হচ্ছে তোমার একটা লাইভে থাকার চেষ্টা করবা, এই লাইভ অ্যাটেন্ডেন্সটা খুবই জরুরি, ঠিক আছে? এমন দেখো, একটা খেলা লাইভ টেলিকাস্ট করার জন্য কোটি কোটি টাকা স্পন্সর করতেছে বা কোটি কোটি টাকা দিচ্ছে। হ্যাঁ, তোমরা এটা জানো, ফুটবল খেলা চলতেছে এখন, হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল আছে। তো যাই হোক, এটা লাইভ দেখতে কেমন লাগবে, আর ওই খেলাটা তুমি যদি পরবর্তীতে হাইলাইটস দেখো বা পুরা খেলাটা যদি দেখো তখন কেমন লাগবে, জিনিসটা এখানে কিছুটা বুঝতে পেরেছো। এটা ক্রিকেট খেলা, তুমি যে লাইভ দেখবা, তুমি পরবর্তী রেকর্ড দেখবা, দুটোর মধ্যে ফার ডিফারেন্স রয়েছে, ঠিক আছে? তো এই জন্য বলি, যতটুকু সম্ভব তুমি লাইভে থাকো। এখানে একটা ব্যাপার আছে, একটা ব্যাপার কাজ করে লাইভে থাকার বিষয়টা, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। দুই নম্বর হচ্ছে তোমাকে নোট করতে হবে, এবং নোটটা কি, হ্যাঁ, সেলফ মানে নিজে করবা। হ্যাঁ, হ্যান্ড নোটটা করে ফেলতে হবে, হাতে লিখে নোট করতে হবে। 10 মিনিট স্কুলের থেকে তোমাদের নোট দিয়ে দেওয়া হবে, তবে এটা তো দিয়ে দেওয়া হবেই, যেটা আমাদের প্রতিষ্ঠানের যেটা নিয়ম সেটা আমরা তো করবই, কিন্তু তোমাকে যেটা হচ্ছে অবশ্যই নিজের হাতে নোটটা করবা। এটা অন্ততপক্ষে বায়োলজির ক্ষেত্রে এটা জরুরি, নিজের হাতে নোট করবা। কারণ তুমি দেখো, তুমি যখন একটা নিজের হাতে নোট করবা, তুমি অবশ্যই বুঝে নোটটা করবা, এবং তুমি যখন নিজের হাতে নোট করতেছো, তাহলে দেখো তোমার কাছে নোটটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। কারণ তুমি ধরো, আমি তোমাকে পড়াচ্ছি না, আমি তো তোমাকে পড়াচ্ছি, এবং এখন যদি আমার হাতের লেখা নোটটা যদি তোমাকে দিতে যাই, দেখবো যে তুমি অনেক কিছুই বুঝবা না। কিন্তু আমি যখন পড়াচ্ছি, তুমি যখন পড়বা, তুমি যখন বই দেখবা, তখন তুমি যখন নিজের হাতে যখন নোটটা করবা, তখন কিন্তু তোমার নোটটা কিন্তু তুমি সবচেয়ে পৃথিবীতে তুমি সবচেয়ে বেশি বুঝবা, তুমি সবচেয়ে সহজে বুঝবা। এই জন্য বাজারে কতগুলা বই পাওয়া যায় না, এই বই সেই বই, এই বইয়ের থেকে তোমার কাছে জরুরি হচ্ছে তুমি মূল বইটা পড়বা এবং মূল বইটাকে সহজ করে তুমি নোট করে নিবা, ঠিক আছে? এখন তোমাকে আমি আবারও বলি যে নিজের হাতের নোটটা কেন দরকার, আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। অন্ততপক্ষে কে কীভাবে পড়াচ্ছে আমি জানি না, তবে আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি যদি আমার ক্লাসে যদি বেনিফিট নিয়ে আসতে চাও এবং বায়োলজিটাকে যদি আপন করে নিতে চাও, অবশ্যই তুমি নিজের হাতে নোটটা করবা, এবং পৃথিবীতে তোমার হাতের নোটই তুমি সহজে ভালো করে বুঝবা। এখন নোটটা কেন দরকার আমি তোমাকে বলি। যখন আমি লাইভে অনেক কিছু বলবো, অনেক কিছু ট্রিক্স টেকনিক বলবো, লিখেও দিব, তুমি যদি এগুলো খাতায় লিখে না রাখো, মাথায় বেশি দিন থাকবে না। তখন এক সপ্তাহ পরে দেখবো যে অনেক কিছু তোমার মনে নাই। তবে আমি ট্রিক টেকনিক যেগুলো দিচ্ছি, লাইন বাই লাইন পড়াই দিব, সেগুলো তুমি যখন লিখে ফেলবা, তখন জিনিসটা হবে কি, তোমার জন্য এই চ্যাপ্টারটা শেষ করতে কম সময় লাগবে। যেমন ধরো, তুমি যদি বই পড়ো, ধরো একটা বই পড়তে তোমার যদি 5 ঘন্টা লাগে, মানে একটা চ্যাপ্টার বই থেকে যদি একটা চ্যাপ্টার যদি 5 ঘন্টা সময় লাগে, তুমি ওই চ্যাপ্টারটা যদি তুমি নোট থেকে পড়ো, তা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবা, তুমি যদি ওইভাবে নোটটা করে নিতে পারো। তোমার সময় কিন্তু অনেক সেভ হবে। এখন নোটটা করতে হয়তো একটু সময় যাবে, কারণ নোটটা তুমি বুঝে করবা, শিখে করবা, তো নোটটা করতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু তুমি যখন নোটটা কমপ্লিট করে ফেলবা, তখন কিন্তু তোমার অনেক সময় কম যাবে। পরীক্ষার আগে বা 1 মাস আগে বা 1 সপ্তাহ আগে তোমার জন্য এগুলো হ্যাসেল হবে না, ঝামেলা হবে না। তো এই জন্য তোমার হ্যান্ড নোটটা খুবই জরুরি। এবং হ্যান্ড নোট করার সময় কিভাবে করবো স্যার, একটা হচ্ছে যে তুমি কিছু রাফ নোট করে ফেলবা। আমি যখন পড়াবো, দেখো, আমি যখন তোমাদেরকে পড়াবো, তুমি একটা কি করে ফেলবা, তুমি একটা রাফ নোট করবা, কারণ আমি যখন পড়াবো, হয়তো বা অনেকেই একটু লেখা স্লো, আমি যেটা পড়াচ্ছি আমি মুছে ফেলতেছি, হয়তো সাথে সাথে নোটটা হয়তো করতে পারছো না, তখন তুমি কি করবা, রাফলি একটা নোট করে ফেলবা, মানে কোনো রকমভাবে লিখবা আর কি। তারপরে কিছু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবা, স্ক্রিনশট নিয়ে ফেলবা, যে বেশি লেখা হলে আমি স্ক্রিনশট নিয়ে দিই। তারপর হচ্ছে, ধরো তোমার কোনো বান্ধবী বা তোমার কোনো বন্ধুর নোট খুব সুন্দর, ওর নোটটা একটু দেখবা, কিন্তু কপি করবা না, নেভার ডু দ্যাট, এটা কখনোই করবা না। ফ্রেন্ডের নোটটা কখনো কপি করবা না। তো তুমি কি করবা, জাস্ট ওর নোটটা একটু জাস্ট খেয়াল করবা,
ওর নোটটা জাস্ট একটু দেখবা যে ও আছে এইভাবে করছে, তাহলে আমি এইভাবে করবো, মানে একটা আইডিয়া নেওয়া। হ্যাঁ, তাহলে আইডিয়া নিবা, হ্যাঁ আইডিয়া নিয়ে কাজটা করবা, আইডিয়া নিবা, সেটা আমরা যারা 10 মিনিট স্কুল থেকে যেটা দিব, যে পিডিএফটা দিব, সেখান থেকে তুমি আইডিয়া নিবা। হ্যাঁ, আইডিয়া ফ্রম আদার নোট, হ্যাঁ তুমি এই জিনিসটা করতে পারবা। তখন তুমি যখন এইভাবে নোটটা যখন কমপ্লিট করে ফেলবা, তুমি যখন এই এই তিনটা জিনিস মাথায় রেখে তুমি যখন নোটটা করবা, তখন তোমার জন্য এটা সহজ হয়ে যাবে। আমি কিন্তু মূল বইয়ের বাইরে তোমাদেরকে করবো না। তাহলে দেখো আরেকটা জিনিস হচ্ছে স্যার, আমাদের আর কিছু জিনিস খেয়াল করা দরকার। হ্যাঁ, আমাদের আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে স্যার আমরা কি পড়বো স্যার? আপনি যেটা পড়াবেন সেটা পড়লেই হবে? মানে আপনি যে জিনিসটা পড়ায় দিবেন ক্লাসের মধ্যে সেটা পড়লেই কি এনাফ হবে? আমি তোমাকে বলি, অনেকেই অনেক কথা বলবে, কিন্তু আমি কিন্তু বিলো এবার স্টুডেন্ট, তারপরে কিন্তু আমি ভালো করতে পেরেছি ফাইনালি। কেন করেছি? কিন্তু কিছু জিনিস আমি মেনটেন করেছি সবসময়। সেটা হচ্ছে যে তুমি বায়োলজির ক্ষেত্রে তুমি কোন বইটা পড়বা, বইয়ের কিন্তু শেষ নাই। তুমি যে বইটা তোমাকে পড়তে হবে, একটা বই তোমাকে আমি বলি, সেটা হচ্ছে বায়োলজি তো দুইটা অংশ থাকে। তো বায়োলজির কয়টা অংশ বলো? বায়োলজির একটা দুইটা অংশ। একটা হচ্ছে এটা যদি এইভাবে বলি, একটা হচ্ছে বুটানি, হ্যাঁ দুইটা, একটা বুটানি মানে ফার্স্ট পেপার, আর হচ্ছে জুলজি সেকেন্ড পেপার। তো তোমাকে বলি, এই বুটানির জন্য গাজী আজমলের বইটা মোর দেন এনাফ। স্যার একটা বই না, আরও তো অনেকগুলো আছে, আব্দুল আলিম আছে, এই আছে সেই আছে, নাসিম বানু আছে, কী করবো? ওদের ইনফরমেশনগুলো কী করবো? এগুলো আমি বলে দিব। কিন্তু তুমি এখন একটা বই ফলো করবা, সেটা হচ্ছে গাজী আজমল। তুমি যদি কয়েকটা বই যদি এখন ফলো করতে যাও, তো তোমার দেখবা যে হ্যাঁ তুমি আমও যাবে ছালাও যাবে, কোনোটাই তোমার হবে না। তো জাস্ট একটার উপর লোকেট করো। এরকম আমিও করেছিলাম ফার্স্ট ইয়ারে, কয়েকটা বই রাইটার এনে সবকটাকে একসাথে করে পড়ার চেষ্টা করেছি। তারপরে দেখি যে বছর শেষে দেখি যে আমার একটা চ্যাপ্টারও ক্লিয়ার নাই, সব তালগুলো পাকায় যাচ্ছে। তো তুমি একটা বই তুমি খেয়াল করো, একটা বই ফলো করো, এবং আমি যেটা পড়াচ্ছি সেটা ফলো করো। দেখবা যে তুমি কোনো মেডিকেলে চান্স পাওয়াটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং আমরা এইচএসসি বলি আর যাই বলি, আমাদের একটা টার্গেট হচ্ছে মেডিকেলে বা ভার্সিটিতে চান্স পাওয়া, এটাই তো আমাদের মূল টার্গেট। হ্যাঁ, তারপরে যাই হোক, আমার এই জিনিসটা আমি বলতে পারি, তুমি যদি শুধুমাত্র গাজী আজমলটা ফলো করো, তো তুমি কোনো না কোনো মেডিকেলে চান্স পাবা। তবে হ্যাঁ, এগুলোর বাইরে কিছু ইনফরমেশন যেগুলো আছে, এগুলোর জন্য কী করতে হবে এগুলো বলে দিব আস্তে আস্তে। কিন্তু এখন আমার কথা হচ্ছে, একটা সাবজেক্টের জন্য আমার একটা বই মোর দেন এনাফ, আর কিছু দরকার নেই। এখন অনেকেই লোভনীয় কথাবার্তা বলে, এগুলো হচ্ছে অনলাইন এখন হয়ে গেছে মার্কেটিং পলিসি, যে অমুক বই পড়লে মেডিকেল নিশ্চিত, এটা পড়লে এটা নিশ্চিত, এই বইগুলো পড়লে নিশ্চিত। আমি যখন কোচিং করতে যাই মেডিকেল অ্যাডমিশনের জন্য, তখন ঢাকা থেকে এক ভাইয়া আসছে, আমি ময়মনসিংহের, তোমরা অনেকেই জানো হয়তো বা, এসে খুব ভাবসাব নিচ্ছে যে বায়োলজির জন্য তো আমরা এই বইগুলো পড়ছি, এই 4টা রাইটারের বই পড়ছি, 5টা বই পড়ছি, আমরা তো অবাক। আচ্ছা, তা ঢাকা মেডিকেলে বা মেডিকেলে চান্স পেলে এতগুলো বইগুলো পড়তে হবে? হ্যাঁ, আমি তো কিছুই করলাম না। তারপরে ওই ভাইয়ের কথা শুনে আমি অনেকদিন পড়ছি এগুলো, পরে দেখি যে আমার কিচ্ছুই মাথায় থাকতেছে না, এইটা পুরো জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন বইয়ের ইনফরমেশন একটা বইতে কালেক্ট করে নোট করে পড়তেছি, কিচ্ছু মনে থাকতেছে, কারণ এক একটা ইনফরমেশনে অনেক ভেরিয়েশন থাকে। তুমি যদি ধরো তুমি একটা বই যদি শুক্রাশয়ের ওজন যদি ধরো 5 গ্রাম পাও, কথার কথা, তার আরেকটা বই দেখবে দেখি এটা 7 গ্রাম 10 গ্রাম, সমস্যা। যারটা যেরকম ওই রকম করে লিখে দিয়ে দিছে, ঠিক আছে? তাহলে তুমি মাইন্ড কাছে পড়ে গেছো, আর পরীক্ষার হলে তুমি কী করবা? তোমারটা বসায় দিবা। তাহলে এখন কী হয়ে গেছে? কোনো কিছুই হইলো না, পরে আমও গেলো ছালাও গেলো। তো এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে একটা বই এখন ফলো করা, এবং মেডিকেলের অ্যাডমিশন বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, এই গাজী আজমলটাই বেশি ফলো করা হয়। ম্যাক্সিমাম সময় গাজী আজমলটাই এখান থেকে প্রশ্ন করা। এবং তুমি এতটুকু নিশ্চিত, তুমি গাজী আজমল বলে এইচএসসি তো তুমি গোল্ডেন প্লাস পাবা, মানে প্লাস পাবা, এবং মেডিকেলেও তুমি চান্স পাওয়ার যোগ্যতা রাখবা, ঠিক আছে? এবং গাজী আজমল, আমি উল্টা বলছি বোধহয়, সরি আমি একটু উল্টা বলছি, জুলজি গাজী আজমল, সরি জুলজি হচ্ছে গাজী আজমল। এই গাজী আজমলের বই পড়লে হবে। এবং বুটানি হচ্ছে আবুল হাসান, একটু মিস্টেক হয়েছে, সরি আবুল হাসান। এই দুইটা বই তুমি একটু মাথায় রাখবা। তাহলে দেখো, জুলজি কি গাজী আজমল বললাম, বুটানি কি বললাম, আবুল হাসান বললাম। তো এই একটা গাজী আজমল, জুলজির জন্য গাজী আজমল পড়বা। কিন্তু অনেকেই যেটা হয়, হ্যাঁ এখানে আমি যে মিস্টেকটা প্রথমে লিখার মধ্যে পড়ছি, এটা কিনার ক্ষেত্রে অনেকে মিস্টেক করে। সেটা হচ্ছে যে দোকানে গিয়ে বলে গাজী আজমল আর আবুল হাসানের বই দেন। তো দোকানদার কি করে বুটানির জন্য গাজী আজমল দিয়ে দেয়, আর জুলজির জন্য আবুল হাসান দিয়ে দেয়। তো এটা একটু খেয়াল রাখবা, বুটানির জন্য আবুল হাসান, জুলজির জন্য গাজী আজমল, এটা থাকবে। এবং আমি এই জিনিসটা অবাক করা বিষয়, বাংলাদেশের অনেক স্টুডেন্টেরই দেখা গেছে যে বুটানির জন্য আবুল হাসান নাই,
জলদির জন্য গাছের মন নাই, যেটা পারে সেটা নিয়ে আসছে। কিন্তু না, এটা করা যাবে না। জাস্ট তুমি তোমার কলেজে কি আছে গুলি মারো, দরকার নাই। কলেজে কোন বসে আছে সেটা আমার দেখার দরকার নাই। তুমি বুটানির জন্য আবুল হাসান, জলদির জন্য গাজী আজমল, এটা পড়ো। তাহলে এটা হচ্ছে আমার কথা, এটা হচ্ছে আমার বইয়ের বিষয়টা আমার গেল। তারপরে হচ্ছে আমরা কি করব নেক্সট টাইম, যদি আমরা যদি দেখি যে আমাদের আরেকটা জিনিস রাখতে হবে। যখন তুমি এখন হচ্ছে স্যার আপনি যেটা পড়াবেন এগুলো কি বইয়ে নেই, বা বা আপনি পড়ালেখার বই পড়তে হবে না, আমি বইয়ের লাইন বাই লাইন ধরে পড়ায় দিব। ঠিক আছে, আমি যখন আমি তোমাদেরকে ক্লাসে পড়াবো, আমার যে ক্লাসটা থাকবে তখন আমি কিন্তু লাইন বাই লাইন ধরে পড়া, অর্থাৎ আমার ক্লাস দেখে তুমি যদি নোট করে ফেলো তা তোমার বইটা না পড়লেও হবে। কিন্তু কথা হচ্ছে তুমি নোটটা কমপ্লিট করার পরে তুমি একটা চ্যাপ্টার নোট, আমার কথা শুনে তুমি নোট করতে যখন গেছো, কোনো একটা জায়গায় হয়তো কনফিউজড হয়ে গেছো, তখন তুমি ওই জায়গাটাতে বইটা একটু দেখলা। বা আমি একটা কথা বলছি যে স্যার কি আসলে এটা ঠিক বলছে নাকি ভুল বলছে, একটু দেখি তো, তখন বইটা তোমার লাগবে। আসলে কিন্তু একটা বইয়ে এটা কিন্তু কম মানে এটা কিন্তু কম মনে করিও না, এটা কম কষ্টের কথা না। এই যে আবুল হাসানের যে বইটা অনেক মোটা একটা বই, এবং এই প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন এই সাদা বোর্ডটার মধ্যে যাবে। আমার জুলজি গাজী আজমলের বইয়ের যে প্রতিটা লাইন আমার এই বোর্ডের মধ্যে লেখা, এই লিখনিতে আসবে। তো এটা কিন্তু খুব মানে জানোই তো বায়োলজিতে অনেক পড়া বেশি, তাই না, মানে তো ইনফরমেশন বেশি। তো ইনফরমেশনগুলো প্রত্যেকটা জিনিস আমি বলবো, আমার লাইভ ক্লাসের মধ্যে বলা হবে। কিন্তু কথাটা হচ্ছে তোমাকে কি করতে হবে, ধরো এই যে বললাম তুমি যখন নোট করতে যাবা, তখন যদি তুমি একটা জায়গায় কনফিউজড হয়ে গেছো, বা তখন তুমি বইটা একটু দেখলা, কিন্তু তুমি পড়বা মূলত নোটটাই পড়বা। তবে তোমাকে এই বইটা তোমাকে কি দিবে, তোমাকে সাপোর্ট দিবে। এবং আমি তোমাকে বলি, আমার নোটগুলো কিন্তু বইয়ের বিকল্প না, বইগুলোতে যেভাবে আছে ওই পড়াটাই, ওই ইনফরমেশনগুলো একটু সহজভাবে থাকবে তোমার নোটে। তো এই জন্য তোমাকে আমি বারবার বলি, বিভ্রান্ত হও না, তুমি মূল বইটাই পড়বা। তবে মূল বইয়ের কোনো ইনফরমেশনের বাইরে যাওয়ার দরকার নাই, তুমি মূল বইটাই সবসময় খেয়াল রাখবা। তবে আমি কি করলাম, এই যে নোট যেটা করবা, আমি যেটা ক্লাসে করাবো সেটা মূল বইয়ের আলোকেই করাবো, মূল বইয়ের প্রত্যেকটা লাইনই আমার এই নোটে থাকবে। তারপরেও মূল বইটা সাথে রাখবা, কোনো জায়গায় কনফিউজড হইলে বা কোথাও একটু হইলে তুমি ওই জায়গাটা একটু দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা যদি আসি যে আমাদের কি করা উচিত। হ্যাঁ, এখন তোমরা যখন লাইভে থাকলা, যত সম্ভব লাইভে থাকার চেষ্টা করবা। তারপর যখন আজকে আমার ফার্স্ট ক্লাস, তুমি তো যখন সেকেন্ড ক্লাস করতে আসবা তখন একটা ক্লাস অবশ্যই করে আসবা, যে আজকে যা পড়াবো এই পড়াটা একটু রিভাইজ দিয়ে ক্লাসে আসবা। সেটা হচ্ছে আমি বলতে পারি যে প্রিভিয়াস নোট রিভিশন দিয়ে আসবা, তাহলে এটা কি করতে হবে, প্রিভিয়াস নোট রিভিশন। ঠিক আছে, প্রিভিয়াস নোট রিভিশন তুমি এই কাজটা অবশ্যই করতে হবে। যে স্যার একটা পড়াচ্ছে, এটা অবশ্য সব সাবজেক্টের ক্ষেত্রেই, ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে এটা আরও বেশি জরুরি, যে একটা ক্লাস করতে আসলাম আগের নোটটা একটু রিভাইজ দিয়ে আসি। তো এই কাজগুলো যারা করবা তারাই হচ্ছে যে আশা করি তোমরা বায়োলজিতে আর কোনো প্রবলেম থাকে না। আর বাকি যে দায়িত্বগুলো, তোমাকে পড়া মনে রাখানোটা সেটা আমার, তোমাকে বায়োলজিতে পারানোটা সেটা আমার, কিন্তু এই কাজগুলো তোমার করতে হবে। তোমাকে লাইভ ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতে হবে যত সম্ভব। হ্যাঁ, 1-2 দিন লাইভে থাকতে পারলা না, কিন্তু প্রতিদিন তো আর লাইভ মিস হওয়ার কথা না। তারপর হচ্ছে পরবর্তী যারা রেকর্ড করবা আজকের ক্লাসটা, তখন তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখবা। তারপর হচ্ছে হ্যান্ড নোটটা যেভাবে বললাম, রাফ নোট, স্ক্রিনশট এবং আইডিয়া ফ্রম আদার নোট, এইগুলো মাথায় রেখে তুমি নিজের হাতে নোটটা করবা। এবং তোমার হচ্ছে এই 2টা বই তোমার হাতে থাকতে হবে। ধরো কোনো কারণে নোটের একটা জিনিস বুঝতেছো না, তখন তুমি নোট বই থেকে একটু দেখে নিলা। তবে নোটটা সহজ করেই থাকবে, মানে মূল বইয়ের পড়াগুলোই আমার নোটে সহজ করে দেওয়া থাকবে। তো তুমি নোট পড়লে তোমার মূল বইয়ের প্রত্যেকটা লাইন কভার হবে। এই জন্য বলছি, এটা কিন্তু আমার নোট বই থেকে আলাদা কিছু না, তবে বইটা সঙ্গী হিসেবে রাখবা। তারপর হচ্ছে প্রিভিয়াস নোট রিভিশন, তুমি যখন একটা ক্লাস করতে আসবা, তখন আগের ক্লাসের তুমি কি করবা, আগের পড়াটাকে তুমি নোটটাকে রিভাইজ দিয়ে আসবা। ওকে, তো এই জিনিসগুলো তোমরা যত তাড়াতাড়ি মেনটেন করতে পারবা, তারাই কি গেইনার হবা। এখন দেখো এখানে 7,000 স্টুডেন্ট আছে, 7,000 না 6,000+ স্টুডেন্ট আছে এই গ্রুপটাতে। তো 6,000+ স্টুডেন্টের মধ্যে লাইভে থাকে কতজন, সর্বোচ্চ হয়তো বা 1,700-600 এরকম লাইভে থাকে। আচ্ছা, আমি যদি সব কিছু মিলিয়ে যদি বলি, ওইখানে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ফল ডাউন করে গেছে, বা অলরেডি এরা কি যে
ওরা পারবে না বা হতাশায় ডুবে গেছে এরকম আছে। এবং ওদের মধ্যে তোমরা 500 জনের মতো প্রায় আসো। তোমরা এই 500 জনের মতো তোমরা এরকম এতটাই সিরিয়াস, তোমরা কিন্তু আসলে এটা বলতে হবে যে এই 6000 স্টুডেন্টের মধ্যে তোমরা আসলেই অনেক সিরিয়াস, এবং আমি এটা ধরে নিচ্ছি বা আমি এটা মনে করি। এবং এই সিরিয়াসটা যদি তুমি শেষ পর্যন্ত ধরে রাখতে পারো, হ্যাঁ বিভিন্ন কারণে অনেকেই লাইভে নাই, সিরিয়াস স্টুডেন্টও অনেকেই হয়তো এই মুহূর্তে লাইভে নাই, কিন্তু তোমরা তো আরও বেশি সিরিয়াস, এটা বলতে হয়। তোমরা এই সিরিয়াসনেসটা যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারো, তাহলে তোমরা বায়োলজিতে বস হয়ে যাবা এবং কোনো না কোনো একটা মেডিকেলে চান্স পাওয়ার যোগ্যতা রাখবা। যদি বলো যে ভার্সিটিতে পড়বো, মেডিকেলের স্বপ্ন না, তারপর ভার্সিটিতেও তুমি চান্স পাওয়ার একটা যোগ্যতা রাখবা। এবং একই সাথে যদি তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, তুমি বায়োলজিটাকে ব্যাকআপ হিসেবে তুমি ইউজ করতে পারবা। জিনিসটা এরকম যেন না হয় যে নেইমার খেলতে পারলো না, ব্রাজিল 7 গোল খেয়ে গেল, এইরকম হওয়া যাবে না। তোমাকে প্ল্যান বি থাকতে হবে। তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট ব্যাকআপ হিসেবে তোমাকে বায়োলজিটাকে স্ট্রং রাখা লাগবে, ঠিক আছে? আমি ব্রাজিলের বিপক্ষে না, আর্জেন্টিনারও বিপক্ষে না। আমার মেসি, নেইমার, ব্রাজিল, আর্জেন্টিনা দুই দলটাকে আমার খুব ভালো লাগে, এবং এটা নিয়ে তোমরা কাদা ছড়াছড়ি করিও না। দুই দলই অনেক আমার কাছে ফেভারিট, তবে মেসির প্রতি টানটা একটু বেশি। তো দেখা যাক কি হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন যেটা হচ্ছে আমাদের এই প্ল্যান এ যদি হয় তোমার ইঞ্জিনিয়ারিং, তাহলে প্ল্যান বিটা থাকতে হবে ঢাকা ইউনিভার্সিটি ব্যাকআপ হিসেবে। তুমি যে বুয়েটে চান্স পাইলা না, তারপর কি ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হয়ে গেলা, ভর্তি হতে হইলো বা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে গেলো, তোমার জন্য তখন বুঝতেই পারছো অবস্থাটা কী হবে। তো যাই হোক, আমরা এই হচ্ছে আমাদের কথাবার্তাতে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এবং এই জিনিসগুলো তোমরা মেনটেন করতে পারো, আশা করি তোমরা আসলে করবা। তো আমি জিনিসটা আবারও বলি যে এই 6000 স্টুডেন্টের মধ্যে যে 400-500 স্টুডেন্ট তোমরা লাইভে এসেছো, এবং যেহেতু টাইমটা একটু অকওয়ার্ড, তো তারপর লাইভে থাকার চেষ্টা করবা। বায়োলজিটা যেহেতু সপ্তাহে 3 দিনই, তো 3 দিন না 2 দিন বা 3 দিন মনে হয়, 2 দিন মনে হয়। আচ্ছা যাই হোক, সপ্তাহে 2 দিন। তো তোমরা এই 2টা দিন একটু চেষ্টা করবা আর কি। তো যেহেতু বায়োলজিটা অনেক মুখস্থের বিষয়, এবং আমি বিশ্বাস করি আমার ক্লাসগুলো যারা রেগুলার করবে এবং যারা নোট করবে, তাদের বায়োলজি নিয়ে আর কোনো প্রবলেম থাকতে দিব না আমি। এটা আমি কথা দিলাম, এটা তোমাদেরকে আমি কথা দিলাম। তো তোমাদের বায়োলজিতে আর কোনো প্রবলেম তোমাকে ফেস করতে দিব না, এবং তোমাদের বায়োলজির যত বোঝা সব আমার উপর চাপায় দাও, আমি এটা বহন করব। জাস্ট তোমরা চিল মুডে পড়ালেখাটা করবা, এবং বায়োলজিটা তুমি খুব একটা গুছায় নিবা। এখন তোমাদেরকে একটা কথা বলি যে আমরা লকডাউনের মধ্যে আছি, কলেজ খোলা নাই, এইচএসসি পরীক্ষা কখন হবে, কি হবে না হবে, ভাই এত কিছু চিন্তা করা তো তোমার দরকার নেই। তুমি কয়টা চ্যাপ্টার গুছায় নিছো সেটা হচ্ছে কথা। তুমি বায়োলজিতে যতগুলো চ্যাপ্টার আছে, এখানে 12টা শর্ট সিলেবাসে কমায় দিছে যদিও। এখন শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো দিছে, তুমি কি প্রত্যেকটা চ্যাপ্টার তোমার গুছানো আছে? প্রত্যেকটা চ্যাপ্টার কি তুমি প্রতিটা লাইন মনে রাখতে পারো? যদি না রাখতে পারো, এটার উপর ফোকাস করো। কলেজ কখন খুলবে দরকার নাই আমার। কথা হচ্ছে এখন তুমি অফলাইন হইলে সেটা অন্যরকম একটা ফিলিংস, কিন্তু সেটা পারা যাচ্ছে না, কিন্তু সেটা অনলাইন। তো অনলাইনেও কিন্তু আরও অনেক কিছু সুবিধা আছে। একটা ক্লাসে একটা কথা আমি বলি, স্যার শুনি নাই, কিন্তু পরবর্তীতে এটা শুনে নিতে পারবো, বা এটা আমি আবার বারবার শুনে এটা সুন্দর করে নোট করে করতে পারি। আর ফিজিক্যালি আমাদের ট্রাভেল করতে হয় না, আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয় না, যেটা অনেক কষ্টদায়ক। হ্যাঁ, তো অনলাইনেও কিছু সুবিধা আছে, অফলাইনের কিছু সুবিধা আছে। তো অফলাইন অনলাইন এগুলো চিন্তা না করে আমরা যে জিনিসটা এখন মাথায় রাখবো, সেটা হচ্ছে যে আমরা কয়টা চ্যাপ্টার আমার গুছানো আছে সেটা খেয়াল করব। দেখো, ভর্তি পরীক্ষা কিন্তু ঠিকই হবে, এবং তোমাদের মধ্য থেকেই অনেকে চান্স পাবে এবং অনেকে চান্স পাবে না। তো এই জিনিসটা একটু খেয়াল করো। আমাদের একটা অবস্থা, সিচুয়েশন খুবই এখন খারাপ। তো সিচুয়েশনটা হয়তো এক সময় থাকবে না, কিন্তু এখন আমরা এই সিচুয়েশনে নিজেকে যতটুকু মানায় নিতে পারি, এবং ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে আমরা পড়াটা যত তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারি, সব কিছু গুছানো। এখন আমি চিন্তা করবো এই পরীক্ষা কখন, পরীক্ষা দিব, রেজাল্ট বের হবে, মেডিকেলে বইটা টিকে যাবো। তো এরকম একটা ব্যাপার থাকতে হবে ভিতরে আর কি, সামনাসামনি বলার দরকার নেই, তাহলে আবার সমস্যা, তো আবার কনফিডেন্স হয়ে যাবে। তাহলে এইরকম একটা সিস্টেম তুমি করো যে সব কিছু গুছিয়ে ফেলো। এখন সব কিছু গুছিয়ে ফেলো। আচ্ছা, আমার হাইড্রাটা পড়াচ্ছে, হাইড্রাটা গুছানো আছে। আচ্ছা, আমার রুই মাছটা পড়ছে, রুই মাছটা গুছানো আছে। তারপর আরও যা যা আছে এগুলো আমার গুছানো আছে। তাহলে এই চ্যাপ্টারগুলো আমার গুছানো আছে। এইভাবে তোমার এখন টার্গেট থাকবে, কখনো স্কুল কলেজ খুলবে সেটা না, তোমার টার্গেট থাকবে এখন কয়টা চ্যাপ্টার গুছিয়েছো আর কয়টা চ্যাপ্টার গুছানো বাকি। তুমি কেমিস্ট্রি কয়টা চ্যাপ্টার গুছাইছো, কেমিস্ট্রি আর কয়টা চ্যাপ্টার গুছানো বাকি, ফিজিক্স কয়টা গুছাইছো আর কয়টা গুছানো বাকি। এখন জাস্ট গুছিয়ে নিবা, এটাই হচ্ছে তোমার কাজ, ঠিক আছে? অন্য জিনিস তোমার অন্য কিছু তোমার করার দরকার নেই। আচ্ছা,
এখন আশা করি তোমাদের আমি আর সময় নিচ্ছি না, যেহেতু একটু আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল এই জন্য একটু এই কথাগুলো বলতে হচ্ছে। তো তোমাকে একটা কথাই বলি, তোমাদের আগে আর একটা ব্যাচ আছে 21 ব্যাচ, তোমরা 22 ব্যাচ, মোটামুটি একটা সময় পাবা, সময়টা ইউটিলাইজ করো, সময়টা কাজে লাগাও। তুমি চাইলে এখন ঢাকা মেডিকেলে চান্স পাইতে পারো, সেটা আমি পারবো না। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ি, আমি চাইলে ঢাকা মেডিকেলে ভর্তি হতে পারবো না, কারণ আমার ওই সময়টা এখনো নাই। তো তুমি কিন্তু আমার থেকেও ভালো করতে পারো, অর্থাৎ তুমি আমার থেকেও সম্ভাবনাময়, ঠিক আছে? তো তুমি যদি পড়ো তাহলে সম্ভাবনাময়, আর যদি পড়াশোনা যদি না করো সেটা সম্ভব না, সেটা কখনোই সম্ভব না। এবং আমি আশা করবো তোমরা এই কাজগুলো, এই সম্ভাবনাটা নষ্ট করবে না, এই মেধাটা তোমরা নষ্ট করবে না। অবশ্যই তোমাদের যার যে সম্ভাবনাগুলো রয়েছে, এবং আশা করি যে তোমরা এটা বাস্তবে রূপ দিবা, এবং সেটার জন্য 10 মিনিট স্কুল এবং 10 মিনিট স্কুলে আমরা যারা আছি প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করে যাব। তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। সব কিছু কি ঠিকঠাক আছে? আমাকে একটু বলো তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার নামের পিছনে ক্যাটায়ন কেন একটু জিজ্ঞেস করছো, পরিচিতিমূলক যেহেতু ক্লাসটা আজকে। ক্যাটায়ন হচ্ছে, আমি আসলে আমার কেমিস্ট্রি, যদিও মেডিকেলের স্টুডেন্ট আমার কেমিস্ট্রিটা বেশি ভালো লাগে, এবং কেমিস্ট্রিটা আমি দুইটাই ভালো লাগে, তবে কেমিস্ট্রিটার প্রতি একটা ঝোঁক আছে আলাদা। এবং তো এই জন্য আমি একটা, হ্যাঁ, আমি ওই কিছু স্টুডেন্ট পড়াতাম অফলাইনে, তখন ওইটার কোচিংটা দিল ক্যাটায়ন। ওই ক্যাটায়ন কথাটার মানেটা হচ্ছে তখন নামের পিছনে, কারণ আমার একটা ফেসবুক আইডি আছে যেটা হচ্ছে মেডিকেলের, মেডিকেলের বন্ধু বান্ধব যারা তারা যুক্ত, আর আরেকটা যেটা যে আইডিটা দিয়ে আমি লাইভে আসি, ওই আইডিটা দিয়ে আমার বিভিন্ন স্টুডেন্টরা যুক্ত। তো ওই এখন দুইটা আইডিকে আলাদা করার জন্য, এবং অনেকেই চিনতে অসুবিধা করে বা প্রবলেম হয়, তখন ওই শুরুর দিকে, এটা অনেক 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 আগে, লকডাউনের অনেক আগে, তখন নামের পাশে ক্যাটায়ন শব্দটা লিখে দিছি। এবং ক্যাটায়ন মানে হচ্ছে, ক্যাটায়ন তোমরা তো জানো পজিটিভলি চার্জড আয়ন। তা আমি সবসময় চেষ্টা করি একটা স্টুডেন্টকে পজিটিভলি মোটিভেট করা, বা পজিটিভলি এনার্জি, পজিটিভলি সব কিছু পজিটিভলি চিন্তা করার চেষ্টা করি। তো যাই হোক, এটা থেকে তোমরা বারবারই প্রশ্ন করছো, এই জন্য উত্তরটা দিতে হচ্ছে, আসলে আদরের জন্য কিছু না। তবে আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে পারি যে যত কিছু বলি না কেন, সবাই মেডিকেলে চান্স পায় না, কেননা সবাই সিরিয়াস হয় না। আমি তোমাদের মধ্য থেকে 1000 স্টুডেন্ট আমি সিরিয়াস চাই, সবাইকে সিরিয়াস হতে চাই, সবাইকে সিরিয়াস করতে চাই আমি। তবে অন্তত পক্ষে বলছি, সবাই যদি সিরিয়াস হও ভালো, অন্ততপক্ষে 1000 স্টুডেন্ট যদি তোমরা সিরিয়াস হও, তোমাদের ওই 1000 স্টুডেন্টকে আমি অনেক কিছু দেওয়ার আমার কাছে আছে। তোমাদেরকে যদি বলি, আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো আছে, হ্যাঁ, এবং যেগুলো হচ্ছে যে শুধু ফ্রি ক্লাস, মানে কি শুধু দেখানোর জন্য না, শো অফ না, যে আমি এটা এভাবে পড়াচ্ছি এরকম না। প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন ধরে পড়ানো আছে, প্রত্যেকটা জিনিসের লাইন বাই লাইন ধরে পড়ানো আছে। তুমি অনেক ক্লাস এখান থেকে করে নিতে পারবা, মানে তোমার তুমি এটা হেল্প হিসাবে তুমি পাবা। তারপরে হচ্ছে আরও যদি তোমাদেরকে বলি, আমি কেমিস্ট্রি যেটা বললাম, যেটা কেমিস্ট্রির অনেক ক্লাস তুমি করে নিতে পারবা আমার ইউটিউব চ্যানেল থেকে, হ্যাঁ, এগুলো করতে পারবা, হ্যাঁ। তারপরে হচ্ছে এই জিনিসগুলো অনেক পাবা, এবং হচ্ছে যে অপার বাই ফিজিক্স পড়ান, এবং অপার বাইয়ের অনেক লেকচার ইউটিউবে ওপেনলি অনেক ক্লাস আছে। তো তোমাদের কথা হচ্ছে যে জিনিসটা নিতে হবে, জিনিসটা গ্র্যাব করারটাই থাকতে হবে, মানে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকা লাগবে। তো তুমি যদি নেওয়ার টেন্ডেন্সিটা না থাকে, হয়তো বা এই জিনিসগুলো আমি বললাম, সোর্সগুলো বললাম, কিন্তু তুমি যদি নেওয়ার আগ্রহটা না থাকে, তুমি খুব বেশি ভালো করতে পারো না। তুমি যদি নেওয়ার টার্গেট থাকে, এবং তুমি যদি বলো না আমি এই জিনিসগুলো ব্যবহার করে, এই টুলসগুলো ব্যবহার করে আমি ওই জায়গাটাতে পৌঁছাবো, আমার স্বপ্ন ঢাকা মেডিকেল, আমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, তাহলে আসলেই তুমি পৌঁছাতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমরা পড়ায় চলে আসি। সেটা হচ্ছে তোমাদেরকে যদি বলি, আমরা আজকে প্রথম যে পড়াটা যেটা শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে হাইড্রা। সেটা কি? হাইড্রা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? এখন হাইড্রার আমি আবারও বলি, যেহেতু আমি লাইন বাই লাইন ইনফরমেশনগুলো পড়াবো। আচ্ছা, আমার একটা মার্কার একটু ডিস্টার্ব দিচ্ছে, আমি একটা মার্কার নিয়ে আসি, আমাকে একটু টাইম দাও।
ওকে ওকে তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হাইড্রাটা আমরা পড়বো। আর যদি আমাকে একটু আমাকে জানাবা যদি কোনো প্রবলেম হয়। আসলে আমার তোমাদের সাথে গতকালকে ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু ওই নেটওয়ার্কের সমস্যার কারণে এটা নেওয়া হয় নাই। এটার জন্য আসলে যদি একটু প্রবলেম থাকে আমাকে বলবা। আচ্ছা একটু দাঁড়াও দেখি। কনফার্ম করো তো আমাকে সব কিছু ঠিক দেখতে পাচ্ছ কি না, একটু কনফার্ম করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের এখানে অ্যাংরি রিয়াক্ট কে দেয়? এটা কি রিয়াকশন বলে যাচ্ছে? আচ্ছা যাই হোক, তবে আমার ক্লাসে হাহা রিয়াক্ট একটু বেশি আসে। এটা তিরস্কার করে না, এটা মজা করেই হাহা রিয়াক্ট বেশি আসে। কিন্তু প্রথম ক্লাসেই একদম আমি লাইভের সামনে আসার আগেই কিছু স্টুডেন্ট মনে হয় অ্যাংরি রিয়াক্ট দিচ্ছে। আসলে আমি চেহারা ছবি দিয়ে আমি পুরা খ্যাত, আমি একদমই আনস্মার্ট। তোমাদের কারো কারো হয়তো বা চেহারা ছবির দিকে হয়তো বা তোমার অ্যাংরি রিয়াক্ট আসতেই পারে, কিন্তু তবে আমাকে খেয়াল রাখবা, তোমরা তো আর জামাই দেখতে আসো নাই, তোমরা আমার থেকে শিখতে আসছো, তাই না? তো যেটা পড়াচ্ছি যেটা শিখাচ্ছি সেটার উপর নজর দিলে হবে, আমার গ্যাটাবের থেকে নজর না দিলেও হবে, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। আমরা যদি আসি এখানে, সেটা হচ্ছে এই যে হাইড্রা জিনিসটা একটু করে বলি। হাইড্রাটা হচ্ছে, আমি যদি বলি যে হাইড্রাটা হচ্ছে হাইড্রার বলার আগে তোমাদেরকে একটু করে বলি যে প্রাণীর শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু করে বলে রাখি। প্রাণীর শ্রেণীবিন্যাস, তাহলে দেখো প্রাণীর শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটার মধ্যে অনেকগুলো পর্ব রয়েছে, এবং টোটাল 33টা পর্ব আছে। তোমাদের প্রথম অধ্যায়ে মানে জুলজির যে প্রথম অধ্যায়, সেখানে প্রাণী 33টা পর্ব রয়েছে। এবং ওই 33টা পর্বের মধ্যে আমি তোমাকে একটা কথা বলি, এরা হচ্ছে প্রাণীর, তোমরা জানো যে আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি, খেয়াল করো, আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি তখন আমরা যখন ভ্রূণ অবস্থায় মানে কি, আমরা যখন মায়ের পেটে থাকি, আমরা যখন মায়ের পেটে যখন থাকতাম তখন তো আমাদের অবয়বটা ছিল না প্রথম দিকে, আমরা জাস্ট কিছু কোষ ছিল, আমাদের শরীরে কি ছিল, কিছু কোষ ছিল। অর্থাৎ আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, মানে মায়ের পেটে ছিলাম, তখন আমাদের কোষগুলো 3টা স্তরে সাজানো ছিল। কয়টা স্তরে? 3টা স্তরে সাজানো ছিল। তখন আমাদের কোষগুলো কি, আমাদের কোষগুলো 3টা স্তরে সাজানো ছিল। আমাদের কোষগুলো কি, আমাদের কোষগুলো 3টা স্তরে, আমাদের কোষগুলো 3টা স্তরে সাজানো ছিল। কোন অবস্থায়? আমরা যখন মায়ের পেটে ছিলাম, অর্থাৎ ভ্রূণ অবস্থায় ছিলাম, তখন আমাদের যে কোষগুলো 3টা স্তরে সাজানো ছিল। এই বাইরের স্তরটার নাম কি? এই বাইরের স্তরটা হচ্ছে অ্যাক্টোডার্ম, মাঝখানেরটা হচ্ছে কি মেসোডার্ম, ভিতরেরটা এন্ডোডার্ম। নামগুলো এত জরুরি না এই জায়গায়, জাস্ট মনে রাখো কয়টা স্তরে সাজানো ছিল, 3টা স্তর লিখে ফেলি। দাঁড়াও, তো তোমরা জানো হয়তো বা নিশ্চয়ই, সবার বাইরে এক্সিটের দিকে যে স্তরটা, সবার বাইরে যে স্তরটা সেটা হচ্ছে অ্যাক্টোডার্ম, ঠিক আছে? মাঝখানে যে স্তরটা সেটা হচ্ছে মেসোডার্ম। আবার একদম ভিতরে যে স্তরটা সেটা হচ্ছে এন্ডোডার্ম। হ্যাঁ, এন্ডোডার্ম। তাহলে দেখো একদম, তাহলে আমি কি বললাম, আমরা যখন মায়ের পেটে থাকি বা আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি, তখন আমাদের কোষগুলো 3টা স্তরে সাজানো থাকে। সবার বাইরের যে স্তরটা অ্যাক্টোডার্ম, সবার মাঝখানে যেটা মেসোডার্ম, এবং সবার ভিতরে যেটা এন্ডোডার্ম। অর্থাৎ নর্মালি আমরা হচ্ছি মানে মানুষ বা স্তন্যপায়ী যারা, তাদের ভ্রূণটা ত্রিস্তরী। তাহলে আমরা ত্রিস্তরী প্রাণী। মানুষ এবং মানুষের মতো যারা, এরা ত্রিস্তরী প্রাণী। এবং আমরা করডাটা পর্বের প্রাণী, এবং করডাটা পর্বের সবাই কিন্তু ত্রিস্তরী। করডাটা পর্বের সবাই কি কয় স্তরী? ত্রিস্তরী মানে কি, ভ্রূণ অবস্থায় তাদের কোষগুলো, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের শরীরের কোষগুলো এরকম 3টা স্তরে সাজানো ছিল। তাহলে এদেরকে বলা হয় ত্রিস্তরী প্রাণী। তবে কিছু কিছু পর্ব আছে
আমরা যেমন করডাটা পর্বের সকল প্রাণী 3 স্তরী, কিন্তু কিছু কিছু পর্ব আছে যাদের, খেয়াল করো, যাদের স্তর হচ্ছে 2টা। যাদের স্তর কয়টা? যাদের স্তর হচ্ছে মাত্র 2টা, মাঝখানেরটা থাকবে না। তাহলে ওদেরকে বলা হয় দ্বিস্তরী পর্ব। ওদেরকে কি বলা হয়? দ্বিস্তরী। মানে যাদের ভ্রূণ অবস্থায় যাদের কুড়িগুলো 2টা স্তরে সাজানো থাকে, এদেরকে আমরা দ্বিস্তরী বলবো। তো এখন আমরা প্রথম যে কথাটা আমরা এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বলবো যে দ্বিস্তরীকে ইংলিশে কি বলা হয়? দ্বিস্তরীকে ইংলিশে বলা হয় ডিপ্লোব্লাস্টিক। 2টা স্তর থাকবে, তাদেরকে ডিপ্লোব্লাস্টিক বলা হয়। তো প্রথম যে লাইনটা এখানে আসবে, এই দেখো, আমি যেভাবে লাইন বাই লাইন গুছিয়ে দিচ্ছি, তুমি যদি এইভাবে নোট করে রাখতে পারো তো তোমার পড়াটা অনেক সহজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবা। তো প্রথম যে কথাটা হচ্ছে, প্রথম যে ডিপ্লোব্লাস্টিক, খেয়াল করো, প্রথম হচ্ছে যে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী, খেয়াল করো, ডিপ্লোব্লাস্টিক বা কি দ্বিস্তরী পর্ব, দ্বিস্তরী প্রাণীর পর্ব হলো কয়টি? 2টি। দ্বিস্তরী পর্বের প্রাণী হলো কয়টি? 2টি। হলো 2টি। ঠিক আছে, তার মধ্যে একটার নাম কি? একটা হচ্ছে টিনোপোরা। কি পোড়া? টিনোপোরা। একটা পর্বের নাম কি? একটা পর্বের নাম হচ্ছে টিনোপোরা, আর একটা পর্বের নাম হচ্ছে কি? নিডারিয়া। একটা পর্বের নাম হচ্ছে টিনোপোরা, আর একটা কি? নিডারিয়া। এই 2টা পর্ব। দেখো, ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী পর্ব মানে 2টা স্তর। ডিপ্লোব্লাস্টিক মানে কি? স্তর থাকবে, ভ্রূণীয় অবস্থায় 2টা স্তর থাকবে। তো দ্বিস্তরী প্রাণীর পর্ব হলো কয়টি? দ্বিস্তরী প্রাণীর পর্ব হলো 2টি। একটা হচ্ছে টিনোপোরা, আর একটা কি? নিডারিয়া। ক্লিয়ার? ওকে। এখন এই নিডারিয়া পর্বের, এখন খেয়াল করো, এই যে নিডারিয়া পর্বের অন্তর্গত একটা প্রাণীর নাম হচ্ছে হাইড্রা। তো দেখো, আমরা এখন যদি দেখি, আমরা এখন লিখবো কি? নিডারিয়া পর্বের অন্তর্গত প্রাণী, নিডারিয়া পর্বের অন্তর্গত প্রাণী হলো হাইড্রা। নিডারিয়া পর্বের অন্তর্গত প্রাণী হলো কি? হাইড্রা। ঠিক আছে? ওকে, ফাইন। এখন আমরা যদি একটু মাথায় রাখি যে এই হাইড্রাটা সর্বপ্রথম কে নাম দিয়েছে। আচ্ছা, তোমাদেরকে একটু বলি, তোমরা যারা ছেলেরা যারা আছো, নিজেকে একটু কন্ট্রোল করো, এখন কন্ট্রোল করার সময়। ঠিক আছে? এবং এটার মানে পড়ালেখাটার প্রতি বেশি একটু ফোকাসড হও, অনেক সময় পাবা। হ্যাঁ, যে একজন সুন্দরী একজন দেখছি, হ্যাঁ, এই গ্রুপের মধ্যে, তারপরে প্রোফাইলে গেলাম, তারপর খুঁজে এগুলো করার দরকার নেই। এগুলো স্যার আপনি এটাকে কীভাবে জানেন? আমরা তোমাদের ওইরকম অনেকগুলো গ্রুপ মেনটেন করে আসছি, এগুলো হয় তো এই করবে না। এবং তোমাদের যারা মেয়েরা যারা রয়েছে, তোমাদেরকে একটু বলি, তোমরা পাত্তা দিবা না। ঠিক আছে? দরকার নাই, পড়াশোনার প্রতি মনোযোগী হও, জীবনে অনেক সময় পাওয়া। তাহলে দেখো, খেয়াল করো, নিডারিয়া পর্বের অন্তর্গত প্রাণী হলো কি? হাইড্রা। এখন তারপরে হচ্ছে এই হাইড্রা, খেয়াল করো, নিডারিয়া পর্বের অন্তর্গত প্রাণী কি? হাইড্রা। এই হাইড্রাটা, এখন বলছে যে হাইড্রাটা আবিষ্কার করেন কে? এটা আমরা একটু করে জানি যে, দেখো, আব্রাহাম ট্রেমলে নামক একজন বিজ্ঞানী, কি নাম বলছি? আব্রাহাম ট্রেমলে সর্বপ্রথম এই হাইড্রাটা পুনরুৎপত্তির ক্ষমতা লক্ষ্য করেন। মানে হচ্ছে কি, হাইড্রাটাকে যতবার কাটা হয় ততবার এটা কি হয়? ভালো করে খেয়াল করো, হাইড্রাটাকে তুমি যদি 2টা টুকরা করো, 2টা টুকরা থেকে 2টা হাইড্রা হবে। হাইড্রাটাকে তুমি 3টা টুকরা করো, 3টা টুকরা থেকে 3টা হাইড্রা হবে। তো এই যে ঘটনাটা, এটা সর্বপ্রথম দেখছো হচ্ছে আব্রাহাম ট্রেমলে। তা আমি তোমাদেরকে যদি বলি যে আব্রাহাম ট্রেমলে, একটু কেটে খেয়াল করো, আব্রাহাম ট্রেমলে সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা লক্ষ্য করেন। আব্রাহাম ট্রেমলে সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা লক্ষ্য করেন। ঠিক আছে? হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা লক্ষ্য করেন। তারপর দেখো, তাহলে এটা নামকরণ কি? সহজ একটা বিষয়। তুমি বলো পুনরুৎপত্তি কাকে বলে? সেটা আমি তোমাদেরকে আবারও বলি। পুনরুৎপত্তি মানে সেটা হাইড্রাকে কাটলে এখান থেকে আরো নতুন হাইড্রা তৈরি হয়, সেটাকে বলে পুনরুৎপত্তি। তো দেখো, আব্রাহাম ট্রেমলে সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা লক্ষ্য করেন এবং এই হাইড্রাটার নামকরণ করেন কে? সেটা কে করে? তো
দেখো নর্মালি হচ্ছে তোমরা এটা জানো, ক্লাস 8, 9, 10 থেকে জানো যে নামকরণের বিষয়গুলো আসলে কে মেনটেন করে, নামকরণটা আসলে কে করে তোমরা জানো। সেটা হচ্ছে যে মানে প্রথম নামকরণের প্রবর্তনটা কে করেন? ক্যারোলাস লিনিয়াস। তাহলে এইখানে আমরা বলবো এই যে হাইড্রাটার নামকরণ করে লিনিয়াস। তো দেখো একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে কি এই নামগুলো কীভাবে দেয় নাই। প্রত্যেকটা বৈজ্ঞানিক নামের পিছনে বা প্রত্যেকটা প্রাণীর নামের পিছনে কিছু না কিছু লজিক থাকে বা কারণ থাকে। এখানে ওই গ্রিক দার্শনিক বা গ্রিক রূপকথার 9 মাথাওয়ালা, হ্যাঁ আচ্ছা আমি আগে এই লাইনটা লিখে দিই, তারপর আবার ভুলে যাবা। তো লিনিয়াসের নামকরণ করেন ক্যারোলাস লিনিয়াস। সংক্ষেপে আমি লিখতেছি যে লিনিয়াস হাইড্রার নামকরণ করেন। লিনিয়াস এর নামকরণ করেন হাইড্রা। ঠিক আছে, এখন স্যার এই নামটা কোত্থেকে আসছে একটু বলবেন? এই নামটা, এটার নাম কেন হাইড্রা রাখা হয়েছে? তো একটা গ্রিক রূপকথা মানে কিচ্ছা কাহিনী আর কি। কিচ্ছা কাহিনী তো আমাদের দেশেও আছে। এটা গ্রিক একটা রূপকথার একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে ড্রাগন। ওই ড্রাগনটার 9টা মাথা ছিল। আমি আবারও বলি, গ্রিক রূপকথার একটা দৈত্যের নাম ছিল ড্রাগন। ওই দৈত্যটার 9টা মাথা ছিল। তাহলে যেমন হাইড্রাটাকেও যতবার কাটি ততবার হাইড্রা তৈরি, যতগুলা টুকরা করবো ততগুলা হাইড্রা তৈরি হয়। ওই ড্রাগন, ওই যে দৈত্যটা ছিল, ওই দৈত্যটাকে যতবার কাটা হয় তার ততগুলা মাথা গজাইতো। তা আমি এটার সাথে একটা মিল পাচ্ছি না? দৈত্যটাকে যতবার কাটি ততবার মাথা গজাই, হাইড্রাকে যতগুলো টুকরা করি হাইড্রা তৈরি হয়। তাহলে আমার ড্রাগনের সাথে হাইড্রার একটা মিল রয়েছে, এই জন্য নাম রেখে এটার সাথে মিল রেখে যে গ্রিক রূপকথার 9 মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে গ্রিক রূপকথার আমরা এখান থেকে লিখবো যে গ্রিক রূপকথার 9 মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে 9 মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হ্যাঁ, তাহলে গ্রিক রূপকথার 9 মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে এর নামকরণ করা হয়। 9 মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে এর নামকরণ করা হয়। তাহলে দেখো, তাহলে একটা খেয়াল করো, এই হচ্ছে কথা। এবং আমি যদি আরেকটা ইনফরমেশন যদি একটু করে বলি, সেটা হচ্ছে এখন তোমাদের হয়তো বল স্যার এই যে ড্রাগনটাকে এখন তোমরা যদি, আমরা তো আর গ্রিক রূপকথা তো আর পড়তে আসছি না, আমরা তো হাইড্রা পড়তে আসছি। তবে একটা জিনিস স্যার আপনি অনেকে ইন্টারেস্টিংলি এখানে দিয়ে দিছে একটা ইনফরমেশন, স্যার ড্রাগনটাকে যতবার কাটা হয় ততবার নতুন মাথা হয়, এভাবে 9টা মাথা হয়েছে। তাহলে কি ড্রাগনটাকে কি কেউ মারতে পারে নাই ওই গ্রিক রূপকথার মধ্যে আর কি? এটা বাস্তবে না। তো ওইটাকে কি মারতে পারে নাই? হ্যাঁ, একজন মারতে ছিল, একটা ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে হারকিউলিস। নাম কি? হারকিউলিস। তাহলে দেখো এই ড্রাগনকে হারকিউলিস হচ্ছে নেতা আর কি। হ্যাঁ, হারকিউলিস এই ড্রাগনকে বধ করেন। এটা একটু লিখে রাখো, হারকিউলিস এই ড্রাগনকে বধ করেন। এই ড্রাগনকে মেরে ফেলে, মানে কি বই লিখছে বধ করেন মানে কি এটাকে মেরে ফেলেন আর কি। তো দেখো আমরা কি পাইছি একটু খেয়াল করো। তো আশা করি জিনিসগুলো হারকিউলিস এই ড্রাগনকে বধ করেন। হারকিউলিস ড্রাগন যেমন একটা ক্যারেক্টার, হারকিউলিস হচ্ছে একটা ক্যারেক্টার, আর কিচ্ছু না। ঠিক আছে, তো আমরা যে এই যে ইনফরমেশনগুলো বললাম একটু ভালো করে খেয়াল করি। এই ইনফরমেশনগুলো যদি বললাম, এগুলো আমরা একটা লাইন বাই লাইন সিরিয়ালি একটা লিখে রাখবো। সেটা হচ্ছে যে ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী পর্ব হচ্ছে কয়টা? 2টা, একটা টিনোপোরা, একটা নিডারিয়া। এখন নিডারিয়ার অন্তর্গত প্রাণী হচ্ছে কি? হাইড্রা। তারপরে হচ্ছে আব্রাহাম ট্রেমলে সর্বপ্রথম পুনরুৎপত্তির ক্ষমতাটা লক্ষ্য করেন। তারপর হচ্ছে কি? লিনিয়াসের নামকরণ করেন। আব্রাহাম ট্রেমলে এটা লক্ষ্য করেন, লিনিয়াসের নামকরণ করেন। আর গ্রিক রূপকথার 9টা মাথা, গ্রিক রূপকথার 9 মাথা ড্রাগনের নাম অনুসারে এর নামকরণ করা হয়। আবার হারকিউলিস এই ড্রাগনটাকে বধ করেন। এই ইনফরমেশনগুলো হচ্ছে একটা এমসিকিউ। এই জিনিসগুলো তুমি একটু খেয়াল করে পড়তে হবে। তাহলে দেখো আমরা এখন একটু সামনের দিকে আগাই। এই জিনিসগুলো দেখো, আমি কিন্তু বইয়ের প্রত্যেকটা লাইনই কিন্তু আমি কভার করে দিচ্ছি, এবং প্রত্যেকটা লাইনই কিন্তু এখানে এগুলো বইয়ের বাইরে না কিন্তু। তো জিনিসটা তুমি এইভাবে খেয়াল করবা। তারপর আমরা যদি দেখি যে এর আবাসস্থল বা এটা কোথায় থাকে সেটা যদি একটু খেয়াল করি। এটার আবাসস্থলটা একটু খেয়াল করো, এটা কোন জায়গায় থাকবে। দেখো হাইড্রা কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্নতা সে পছন্দ করে। তো হাইড্রা হচ্ছে মুক্তজীবী মিঠা পানির প্রাণী। কি বলছি? 2টাই এক হচ্ছে মুক্তজীবী মিঠা পানির প্রাণী। তো দেখো হাইড্রাটা হচ্ছে মুক্তজীবী
হাইড্রাটা হচ্ছে মুক্তজীবী। মুক্তজীবী মানে কি, মুক্তভাবে চলাচল করতে পারে আর কি। হাইড্রা হচ্ছে মুক্তজীবী, মুক্তজীবী মিঠা পানির প্রাণী, মুক্তজীবী ও মিঠা পানির প্রাণী, মিঠা পানির প্রাণী, মুক্তজীবী মিঠা পানির প্রাণী। আরেকটা জিনিস খেয়াল করো, এই জায়গাটাতে যদি আমি তোমাদেরকে বলি, এখানে আরেকটা বিষয় আছে, এটা মুক্তজীবীর মিঠা পানির প্রাণী এবং এটা থেকে আমরা বলবো যে এটা পরিষ্কার পানিতে হাইড্রাটা বেশি বাস করে। কোন পানিতে? পরিষ্কার পানিতে এরা বেশি বাস করে। পরিষ্কার পানিতে, পরিষ্কার পানিতে, পরিষ্কার পানিতে বেশি থাকে। পরিষ্কার পানিতে, পানিতে এরা বেশি থাকে, এরা বেশি থাকে। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো পাইলাম। এখন একটু প্রজাতিটা পড়ে ফেলি, হাইড্রার প্রজাতিটা পড়ে ফেলি। হাইড্রা কত প্রজাতির একটু খেয়াল করো। দেখো তো হাইড্রার হচ্ছে আসলে হাইড্রার মোট 40টা প্রজাতি রয়েছে। হাইড্রার মোট 40টা প্রজাতি রয়েছে। হাইড্রার মোট 40টি, হাইড্রার 40টি প্রজাতি রয়েছে। হাইড্রার 40টি প্রজাতি রয়েছে। হাইড্রার 40টি প্রজাতি রয়েছে। তার মধ্যে বাংলাদেশে আছে কয়টি? এর মধ্যে বাংলাদেশে আছে 4টি। এর মধ্যে এর মধ্যে এর মধ্যে এর মধ্যে হ্যাঁ, বাংলাদেশে 3টি আছে। এর মধ্যে বাংলাদেশে 3টি প্রজাতি রয়েছে। বাংলাদেশে 3টি প্রজাতি রয়েছে, 3টি প্রজাতি রয়েছে। তাহলে এখন দেখো 40টার মধ্যে বাংলাদেশে আছে কয়টি? 3টি। এখন এই 3টা প্রজাতির নাম একটু আমাদের জানতে হবে। আমার 40টা তো এখানে দরকার নেই, আমরা হাইড্রার নাম শিখতে শিখতে জীবন চলে যাবে। আমরা ওই 3টা শিখবো যে 3টা হাইড্রা আমাদের দেশে রয়েছে, ওই 3টা হাইড্রা সম্পর্কে আমরা একটু করে জানবো। তাহলে দেখো আমি যদি একটু প্রথম থেকে যদি আসি, একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে প্রথম হাইড্রাটার নাম কি? 3টা প্রজাতির মধ্যে এগুলো হলো, এরা হলো, খেয়াল করো, এরা হলো, আমি একটু এই পাশে লিখি, জায়গা হবে না, না হয় আমি এখানে লিখো, এরা হলো, একটু খেয়াল করো। প্রথমটা হচ্ছে হাইড্রা ভুলগেরিস। কি বলছি? হাইড্রা ভুলগেরিস, হাইড্রা ভুলগেরিস, হাইড্রা ভুলগেরিস। এখন দেখো হাইড্রা ভুলগেরিস, আমার বর্ণটাও লিখে রাখতে হবে, এটা দেখতে এটা কোন বর্ণের, কালারটা কি। এভাবে আমি যেটা মনে রাখছি এটা হচ্ছে যে হাইড্রা ভুলগেরিস, ভুলগেরিসের বর্ণ ভুলে গেছি। ভুলগেরিসের বর্ণ কি? ভুলে গেছি মানে এখানে বর্ণ নাই। তাহলে কি? বর্ণ নাই। আমরা এটা মনে রাখতে পারি, এটা হচ্ছে বর্ণহীন। বর্ণটা ভুলে গেছি বা এটা হচ্ছে কি? বর্ণহীন। তবে কিছু কিছু আবার হলদে বাদামিও দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে এদেরকে আবার হলদে বাদামি বর্ণের দেখা যায়। ঠিক আছে, তারপর আমরা যদি 2 নম্বরে আসি, হ্যাঁ, হাইড্রা ওলিগেকটিস। কি? হাইড্রা হচ্ছে ওলিগেকটিস। আচ্ছা, বুলগেরিসের সাথে আবার একটা মিল রেখে আর একটা হাইড্রা রয়েছে, এটা হচ্ছে হাইড্রা, খেয়াল করো, হাইড্রা ভিরিডিস। হ্যাঁ, হাইড্রা ভিরিডিস। এখন দেখো হাইড্রা ভিরিডিস, এটা আমরা এভাবে মনে করি হাইড্রা বিরিডিস। আমি এভাবে মনে রাখি, হাইড্রা কি দিস? হাইড্রা বিরিডিস। বিড়ি মানে তো মানে ধূমপান করে যে, তাহলে হাইড্রা কি দিস? বিরিডিস। হ্যাঁ, হাইড্রা বিরিডিস। তারপরে হচ্ছে হাইড্রা বিরিডিস বা হাইড্রা ভিরিডিসিমা। এদের আবার আরেকটা নাম আছে, হাইড্রা বিরিডিস, তার আরেকটা নাম হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা, হাইড্রা ভিরিডিসিমা। আরেকটা হচ্ছে হাইড্রা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। আরেকটা নাম কি? ক্লোরোহাইড্রা। আরেকটা হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। ঠিক আছে, তো দেখো খেয়াল করো, বিশেষ করে গ্রাম এলাকায় যারা বিড়ি টিড়ি খায়, শহর এলাকায় যারা বিড়ি খায়, মানে যারা ধূমপান করে, এরা অলিগলিতে বা চিপা চাপাই খায়, তাই না? ভালো করে খেয়াল করো, যারা শহর এলাকায় তারা অলিগলিতে বা চিপা চাপাই গিয়ে এটা টানটুন দেয়। তারপরেও আমাদের বাবারা দেখে ফেলে, তাই না? যারা খায় তাদের কথা বলতেছি। তো এই জিনিসটা, আর যারা গ্রাম এলাকায়, যারা হাইড্রা তো শহরে কম থাকে, গ্রামে বেশি থাকে, কেন? পানি তো শহরে পানি কই পাবা, ডুবা সব গ্রামে। তো যাই হোক, হাইড্রা যেহেতু গ্রামের ছেলে, তা দেখো হাইড্রা যখন বিড়ি খাবে, বিড়ি দিস, তো বিড়ি দিস, তো কোথায় সে বিড়িটা জ্বালাবে? জঙ্গলে গিয়ে, ঝোপঝাড়ে গিয়ে। কোথায় গিয়ে? ঝোপঝাড়ে গিয়ে, গাছপালার কাছে গিয়ে। তো গাছপালা কোন বর্ণের হয়? সবুজ বর্ণের হয়। তাহলে এটা হচ্ছে কি? এরা হচ্ছে কি? সবুজ বর্ণের। এরাও কি? সবুজ বর্ণের। এরাও কি হবে? সবুজ বর্ণের। এখন দেখো, এটা আরেকটা ভাবে মনে রাখতে পারো, এখানে নামের মধ্যে কিন্তু ক্লোরো আছে। এই ক্লোরো মানেও কি? ক্লোরোফিল। আর ক্লোরোফিল মানে সবুজ। তো দেখো
এটা হচ্ছে ক্লোরোহাইড্রোভিরিডিসিমা, এরা হচ্ছে কি সবুজ বর্ণের, ঠিক আছে। তারপরে আমরা যদি আসি 3 নাম্বার আমরা যদি আসি হাইড্রা অলিগ্যাকটিস। হাইড্রা কি? হাইড্রা অলিগ্যাকটিস। দেখো আরেকটা প্রজাতি 3 নম্বর হাইড্রা অলিগ্যাকটিস। হাইড্রা কি? অলিগ্যাকটিস। অলিগ্যাকটিস ওলে বাবুটা, আমরা অনেক সময় বলি না ওলে বাবুটা ফুচকা খাবা, তো দেখো ওলে বাবুটা ফুচকা খাবা। অলিগ্যাকটিস হাইড্রা ফুচকা। হাইড্রা কি? হাইড্রা ফুচকা, হ্যাঁ হাইড্রা ফুচকা। তো দেখো যে কম বাজেটের রিলেশনশিপ, যেগুলা কম বাজেটের রিলেশনশিপ তো বুঝো তো, মনে করে সেগুলা চলে কি দিয়ে? বাদাম দিয়ে আর ফুচকা দিয়ে, তাই না? বাদাম দিয়ে আর কি দিয়ে? ফুচকা দিয়ে। বেশি বাজেট যেগুলো রেস্টুরেন্টে যাইতে হয় সেগুলো তো বেশি দিন টিকে না, আর এগুলো তো রিয়েল। এই যে বড় ছেলে নাটকে তোমরা দেখছো না, হ্যাঁ, যে বয়ফ্রেন্ডের টাকা পয়সা নাই, ঠিক আছে, 10 টাকা পকেটে আছে, 5 টাকার বাদাম নিছে, দুজনে মিলে ভাগ করে খাইছে, তাই না? এটা হচ্ছে কি লো বাজেটের রিলেশনশিপ, ঠিক আছে। যাই হোক, তাহলে হাইড্রা অলিগ্যাকটিস, তাহলে অলি বাবুটা ফুচকা খাবা। তাহলে দেখো এই যে দেখো ফুচকা অনেক সময় বাদামি বর্ণের হয়, আর বাবু শব্দটাও কিন্তু ব দিয়ে শুরু, সেটা দিয়ে তুমি মনে রাখতে পারো চাইলে। বাদামি বর্ণের, কি বর্ণের? বাদামি বর্ণের। বাবু কি বর্ণের? বাবু বাদামি বর্ণের। তাহলে দেখো অলিগ্যাকটিস, তাহলে দেখো হাইড্রা অলিগ্যাকটিস বা হাইড্রা ফুস্পা সেটা হচ্ছে বাদামি বর্ণের। তাহলে দেখো আমি যদি তোমাকে বলি হাইড্রা ভুলগিরিস, বর্ণ ভুলে গিয়েছি মানে কি বর্ণহীন, ক্লিয়ার। তারপরে যেটা হাইড্রা ভিরিডিস, তো বিড়ি কোথায় জ্বালাবে? সে সবুজ গাছপালার চিপাচাপাই গিয়ে। তারপরে দেখো হাইড্রা অলিগ্যাকটিস, অলিগ্যাকটিস ওলে বাবুটা, বাবুটা বাদামি বর্ণের, ঠিক আছে, বাবু বা বাদামি বর্ণের, ঠিক আছে। এখন দেখো খেয়াল করো, তোমরা কমেন্টগুলো উল্টাপাল্টা কমেন্ট করিও না, তোমরা কমেন্ট করি না, কমেন্টগুলো ডিলিট করে দিও নিজ দায়িত্বে, হ্যাঁ, এটা দৃষ্টিকটু দেখাবে। তাহলে দেখো আমরা আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। আমাদের আশা করি এই যে হাইড্রার যে 3টা প্রজাতি রয়েছে, 3টা প্রজাতির এই জিনিসগুলো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন আমরা একটু এগুলো তোমরা এইভাবে গুছিয়ে সুন্দর করে পড়বা। এখন আমরা চলে যাব এই হাইড্রার আজকের একদম হাইড্রার যে বাহ্যিক গঠন সেটা আমরা পড়বো। একটু করে দেখি হাইড্রার একদম যে বাহ্যিক গঠন, হাইড্রার কি? হাইড্রার বাহ্যিক গঠন যেটা, সেটা আমরা এখন একটু দেখবো। হ্যাঁ, দেখো সবাইকে রেডি? তোমরা একটা কাজ করো আমার সাথে, আমি যে চিত্রটা এখন আঁকবো একটু রাফলি নোট করো। আমি যেভাবে চিত্রটা আঁকবো তোমরা ঠিক ওইভাবে চিত্রটা আঁকবা, এবং দুই পাশ থেকে কী করবা? চিহ্নিত করে দিবা। এটা হয়তো বা তোমরা পরবর্তীতে সুন্দর করে আবার নোটটা করবা। এখন তোমরা একটু খেয়াল করো, আমি তো যারা এই নামগুলো লিখতেছো প্রত্যেকটার আইডি খুঁজে গার্ডিয়ানের নাম্বার দিয়ে তারপর আমি ফোন করব। আপনার ছেলে তো এইগুলো খুঁজতেছে, তখন বুঝবা, হ্যাঁ, রংটা বের হয়ে যাবে তখন। দেখো এদিকে খেয়াল করো। তো হাইড্রা যেটা আমরা করতে চাচ্ছি সেটা প্রথম হচ্ছে যে হাইড্রার বাহ্যিক গঠনটা আমরা পড়বো। এখন আমরা কি বলবো? হাইড্রার বাহ্যিক গঠন। আমরা কি পড়বো? হাইড্রার বাহ্যিক গঠন। হাইড্রার বাহ্যিক গঠন, ঠিক আছে, হাইড্রার বাহ্যিক গঠন। তো এই হাইড্রার বাহ্যিক গঠনটা একটু করে খেয়াল করি আমরা, যে হাইড্রার বাহ্যিক গঠনটা স্যার আপনি কীভাবে করবেন। দেখো আমরা কিন্তু আসল মজাতে এখনও যাই নাই। আমাদের হাইড্রার মাঝখানের দিকে কতগুলো ক্লাস আসলে অনেক ইন্টারেস্টিং। হাইড্রার প্রজননটা তো আছেই, প্রজনন ছাড়াও অনেক জিনিস আমরা অনেক ইন্টারেস্টিংলি শিখবো। তো প্রথমে যে জিনিসটা একটু খেয়াল করি, আমরা হাইড্রার চিত্রটা আঁকবো। হাইড্রার চিত্রটা আমি যেভাবে আঁকি সেভাবে একটু চেষ্টা করো। দেখো এখানে খেয়াল করো, আমি যদি এইভাবে একটু টান দিই, তুমি ডান পাশে এবং বাম পাশে জায়গা রাখবা। তুমি এমন একটা জায়গায় চিত্র এরকম একটা টান দাও, টান দিছো, এরকম একটা টান দিয়ে রাখো। টান দেওয়া হয়েছে, ঠিক আছে, এরকম টান দিছো। আচ্ছা, টান দেওয়ার পরে তুমি নিচের দিকে এরকম করো, এরকম দিয়ে দাও। দেওয়া হয়েছে? এটা তো সিম্পল, এটা পারবা না? সহজে এটা পারবা। ওকে, তাহলে আমি এই জায়গাটা এখানে এরকম একটা অংশ দিয়ে দাও। দিছো, তাই না? এটা রকেটের মতো হয়ে গেছে, তাই না? আচ্ছা, এভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা যদি দেওয়া হয়ে থাকে, এতটুকু দেওয়া হয়েছে, এতটুকু দেওয়া হয়ে থাকলে তোমরা এই কাজটা করো, এই 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 এভাবে দাও। আর এদিকে তোমরা দাও এরকম কিছু অংশ দিয়ে দাও,
ঠিক আছে, এতটুকু দাও। তারপরে আমরা যে কাজটা করব এখন, এতটুকু তো পারবা, তারপরে আমরা যে কাজটা করব এখন একটু খেয়াল করি, সেটা হচ্ছে ঠিক আছে, আমরা এরকম দিয়ে দিই, আমরা এরকম অংশ দিয়ে দিই, ঠিক আছে, এরকম কিছু অংশ দিব, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো এটা দিলাম। তারপর আমরা যে কাজটা করব, এদিকে খেয়াল করো, আমি এই জায়গাটাতে একটু মোটা করে একটা অংশ দিব, এরকম একটা অংশ থাকবে এখানে। তারপর নিচের দিকে এরকম একটা অংশ থাকবে, তারপর এদিকে একটা অংশ থাকবে, ঠিক আছে। আশা করি তোমাদের জিনিসটা দেওয়া ক্লিয়ার হয়ে গেছে। এখন দিয়ে দিছো। এখন তোমাদেরকে একটা কথা বলি, শুনো। এই চিত্রটা তুমি আঁকছো না, এবং যেভাবে আমি চিত্রটা আঁকলাম ভালো করে খেয়াল করো, আমি যেভাবে আঁকলাম ঠিক এইভাবে আঁকো, ডান পাশে এবং বাম পাশে জায়গা রাখো। আমরা এক চিত্রের মধ্য দিয়ে সব ইনফরমেশন নিয়ে আসবো। আমি শুধুমাত্র চিত্রটা যে আঁকতেছি সেটা না, আমি তথাকথিত নিয়মে না, আমি জাস্ট চিত্রটা কেন আঁকতেছি, এই চিত্র দিয়ে আমি সব ইনফরমেশন মনে রাখবো। এখন তোমাকে যদি বলা হয় একটা গরুর রচনা লিখো, তুমি কি করবা? তুমি গরুটাকে কল্পনা করবা, কল্পনা করে বর্ণনাগুলো দিবা। গরু দুটি শিং রয়েছে, দুটি কান রয়েছে, কিউট একটি লেজ রয়েছে, তারপরে লেজের পিছে আর অনেক কিছু আছে। তারপরে হচ্ছে দিদি আমরা ওইদিকে না যাই, নিচের দিকে না যাই, চারটি পা রয়েছে, তারপরে দিকে দুটি চোখ রয়েছে, অনেক কিছু বলতে পারি আমরা দেখে, তাই না? তো এইখানে জিনিসটা জাস্ট ওই যে তোমাকে জাস্ট বর্ণনা ডেসক্রাইব করবার, তুমি জাস্ট এই চিত্রটা মাথায় রেখে, আমি চিত্রটা শুধু চিত্রের জন্য পড়বো না, এখান থেকে আমরা হাইডার যত বাহ্যিক গঠনের যত ইনফরমেশন আছে সব আমরা এই জায়গাটাতে নিয়ে আসব। এখন যদি কেউ কিছু মেয়েরা একটু ঢং করতে পারো, স্যার চিত্রটা না স্যার বেশি পছন্দ হয় নাই। দেখো জিনিসটা হচ্ছে এরকম, আমরা যখন সেলফি তুলতে যাই মুখটা পাউচ করি না, এরকম হেলে দুলে বেঁকে টেকে সেলফি তুলি না। এখানেও হাইড্রাটা হচ্ছে তোমাদের বইয়ের যে চিত্রটা, তোমাদের ক্যামেরাম্যান যখন হাইড্রার ছবিটা তুলতে গেছে তখন হাইড্রাটা পোজ নিছিল বাঁকা করে পোজ নেওয়ার কারণে ওই হাইড্রাটাও বাঁকা, তোমাদের বইয়ের চিত্রটার মধ্যে বাঁকা করে দেওয়া। হাইড্রাটা একটু বেঁকে রয়ে গেছে, মানে সে একটু বেঁকে ছিল, তখন তার ক্যামেরার মধ্যে এই বাঁকাটাই আসছে। কিন্তু আমি এখানে কি করে একদম বরাবর সোজা দিছি কেন? এটা হচ্ছে হাইড্রাটা সোজা হয়ে দাঁড়ায় আছে, এটাতে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, এটাই কিউট, মেনে নাও এটাই কিউট। হ্যাঁ, তবে মেয়েরা তোমরা যে ঢং করো কেউ, এটা তোমাদের একটা সৌন্দর্য, ঠিক আছে? তো তোমরা আসলে মেয়েরা যাই করে তাই আসলে সৌন্দর্য, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, তোমরা এই জিনিসটা একটু খেয়াল করো। আমরা যদি বলি এতটুকু চিত্র যদি আমার কমপ্লিট হয়ে থাকে, এখন আমরা খেয়াল করবো যে হাইড্রার মধ্যে 3টা অংশ থাকে। খেয়াল করো হাইড্রার মধ্যে কয়টা অংশ থাকে? হাইড্রার মধ্যে প্রধানকে এই হাইড্রার এই যে দেহটাকে 3টা অংশে ভাগ করতে পারি আমরা। প্রথম যদি দেখি, একটু খেয়াল করো, এই যে দেখো উপরে যে অংশটা আলাদা বোঝা যাচ্ছে না, এই যে একটা অংশ, নিচে একটা অংশ, আর মাঝখানে আর একটা অংশ। তো একটু ভালো করে দেখো, একদম সবার উপরে যেটা রয়েছে, আমি যদি বলি যে একদম সবার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি? হাইপোস্টোম। কি বলা হয়? এটাকে বলা হয় হাইপোস্টোম। এটাকে কি বলা হয়? হাই। একদম সবার হাই, ওই হাই না, হাই ওইটা না, এটা হচ্ছে সবার উপরে যেটা, উপরে হাই। ওই যে সবার উপরে যেটা আছে, এই যে এই অংশটা ত্রিকোণাকার যে অংশটা, এটার নাম হচ্ছে হাইপোস্টোম। এটার নাম কি রে? এটার নাম হচ্ছে হাইপোস্টোম। ঠিক আছে, তাহলে আমরা একটা অংশ পেয়ে গেলাম, হাইড্রাটাকে আমরা একটা অংশে ভাগ করলাম। নিচে আরেকটা অংশ রয়েছে, খেয়াল করো, আমি যদি এইদিকে যদি দেখি, নিচে আরেকটা অংশ রয়েছে সবার নিচে, সেটাকে আমরা বলবো পদতল বা পাদচাকতি। পদতল বা কি? পাদচাকতি। তাহলে দেখো, পাদ বা পদ বলতে আমরা কি বুঝি? নিচে না, পাকে বুঝি না আমরা? তো সবার নিচে পদতল, তো সবার তলে যেটা আছে, সবার তলে যেটা থাকবে সেটা হচ্ছে পদতল। সবার হাইয়ে যেটা থাকবে,
হাইপোস্টোম। ভালো করে খেয়াল করো, সবার তলে যেটা থাকবে সেটা হচ্ছে পদতল, সবার হায়ে যেটা থাকবে সেটা হচ্ছে হাইপোস্টোম। তা দেখো এইগুলো আমার হাইপোস্টোম, এই তলে আছে পদতল বা পাদচাকতি। আর মাঝখানে যে জিনিসগুলো রয়েছে এটা হচ্ছে তার দেহকাণ্ড। ভালো করে করো, আমি এখান থেকে যদি হাইপোস্টোম বাদ দিই, সবার একটু হাই হয়ে গিয়েছিলাম। তো দেখো এই যে সবার হাই যেটা এটা হাইপোস্টোম, সবার তলে যেটা সেটা পদতল, আর মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে দেহকাণ্ড। মাঝখানে যে অংশটা রয়েছে সেটা কি দেহকাণ্ড। আমি যেভাবে লেখার চেষ্টা করছি সেভাবে নোটটা করবা, ঠিক আছে? মাঝখানে যে অংশটা রয়েছে সেটা কি দেহকাণ্ড। তো আমরা কয়টা অংশ পাইলাম একটু যদি ভালো করে খেয়াল করি, আমরা হাইড্রাটাকে 3টা অংশ ভাগ করলাম। একটা সবার উপরে যেটা হাইপোস্টোম, তারপরে যদি বলি আমার সবার তলে যেটা পদতল, সবার তলে যেটা কি পদতল, এবং সবার মাঝখানে যেটা সেটা হচ্ছে দেহকাণ্ড। এই 3টা অংশ হাইড্রাটাকে ভাগ করা যায়। ক্লিয়ার? আমরা এখন একটা একটা করে আসি। এই হাইপোস্টোমের মধ্যে কি দেখতে পাচ্ছ, বা তোমরা এই জিনিসগুলো কি দেখতে পাচ্ছ? হাইপোস্টোমের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই হাইপোস্টোমটা হচ্ছে মোচাকৃতির, সংকোচনশীল। দেখো মোচাকৃতি তো বুঝো, এই যে আকারটা, এটাই মোচাকার। এটা কি আকার? মোচাকার। আমরা যখন বাদাম খাই তখন এরকম একটা ঠুঙা দেয় না আমাদেরকে, এই ঠুঙাটাই আকারটা কি মোচাকার। তাহলে আমরা হাইপোস্টোমের আকারটা একটু বলে ফেলবো এখানে। হাইপোস্টোমের আকারটা কি? এটা হচ্ছে মোচাকৃতির। এটি কি আমরা এখন হাইপোস্টোমের বর্ণনা রেখে দিব। এটি মোচাকৃতির। এটা কি আকৃতির বলো? এটি হচ্ছে মোচাকৃতির, সংকোচনশীল। এবং এটা সংকুচিত, আমাদের যে ঠোঁটগুলো যেমন সংকোচন প্রসারণ করতে পারি, এদের এই জিনিসটাও কি করতে পারে? সংকোচনশীল, সংকোচন প্রসারণশীল। আমি সংক্ষেপে লিখতেছি সংকোচনশীল, ঠিক আছে? আমরা এই জিনিসটা বললাম। তারপরে আমরা যদি একটু দেখি, তারপরে এই জায়গাতে আর কি কি দেখা যাচ্ছে একটু ভালো করে খেয়াল করো। দেখা যাচ্ছে এর শীর্ষে একটা বৃত্তাকার মুখছিদ্র আছে। এর শীর্ষটার মধ্যে এই হাইপোস্টোমের একটু শীর্ষে উপরের দিকে একটা ছিদ্র আছে, এটাকে বলবো আমরা মুখছিদ্র। এটাকে আমরা কি বলবো? মুখছিদ্র। তাহলে দেখো এটাকে ছিদ্রটাকে কি বলবো? মুখছিদ্র। তা দেখো এর বৃত্তাকার মুখছিদ্র রয়েছে। তাহলে এর উপরের দিকে আমরা যদি বলি, এখানে এর উপরের দিকে বৃত্তাকার, এর উপরের দিকে মানে কার উপরের দিকে? ওই হাইপোস্টোমের উপরের দিকে বৃত্তাকার মুখছিদ্র রয়েছে। উপরের দিকে বৃত্তাকার মুখছিদ্র রয়েছে। বৃত্তাকার কি ছিদ্র? বৃত্তাকার মুখছিদ্র রয়েছে, ঠিক আছে? বৃত্তাকার কি রয়েছে? মুখছিদ্র রয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই ছিদ্রপথে খাদ্য এবং অপাচ্য অংশ গমন করে। দেখো এই তোমরা নিচের দিকে কি কোনো ছিদ্র দেখতে পেয়েছো তোমরা? আমাদের তো একটা উপরের দিকেও একটা ছিদ্র আছে, নিচ দিকেও একটা ছিদ্র আছে, মুখছিদ্র পায়ের ছিদ্র, তাই নয় কি? তাই। কিন্তু এদেরকে দেখো, এদের উপরের দিকে একটা ছিদ্র আছে কিন্তু নিচের দিকে কোনো রাস্তা নাই। তার মানে আমরা বলতে পারি এদিক দিয়ে সে খাবে এবং এদিক দিয়ে সে মল ত্যাগ করবে। ছি না, এটাই বাস্তবতা, এটা সত্যি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি, আমরা কি বলবো? সেটা হচ্ছে এদিক দিয়ে সে খাদ্য গ্রহণ করে এবং অপাচ্য অংশ এদিক দিয়ে ত্যাগ করে। তা আমরা বলতে পারি এই জিনিসটা আমরা বলবো অপাচ্য অংশ এবং এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়। এক কথায় যদি বলি সেটা আমরা বলবো এই ছিদ্রপথে, আমরা বলবো এই ছিদ্রপথে, আমরা কি বলবো? আমরা বলবো এই ছিদ্রপথে, আমরা বলবো এই ছিদ্রপথে খাদ্য ও অপাচ্য অংশ, খাদ্য ও অপাচ্য অংশ গমন করে। তাহলে দেখো এখানে কি কঠিন কিছু? সবার উপরে কি থাকে? হাইপোস্টোম। হাইপোস্টোমটা কি আকৃতি? দেখাই তো যাচ্ছে মোচাকৃতির, সংকোচনশীল। এর গোড়ায় কি আছে? দেখাই তো যাচ্ছে একটা মুখছিদ্র বা একটা বৃত্তাকার ছিদ্র। উপরের দিকে বৃত্তাকার মুখছিদ্র রয়েছে। এখন কথা হচ্ছে এই ছিদ্রপথ দিয়ে কি হয়? এই ছিদ্রপথ দিয়ে খাদ্য এবং অপাচ্য অংশ যাতায়াত করে। অপাচ্য মানে অংশ মানে কি? মল। এটা খাবার এবং অপাচ্য অংশ দুইটাই যাতায়াত করে, ঠিক আছে? তোমরা আমাদের এই জায়গাটা আশা করি ক্লিয়ার। এখন আমরা যদি এই জায়গায় চলে আসি, পদতল বা পাদচাকতিতে চলে আসি, সবকিছু কি ঠিকঠাক ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, আচ্ছা দেখি। ওকে, তারপর আমরা যদি এই জায়গায় দেখি, পদতলের এই জায়গাটা খেয়াল করি, আমরা যে কাজটা করব, এখানে দেখো এই পদতলে কি কি জিনিস আছে? 3টা জিনিস এখানে থাকবে। পদতলে কয়টা বিষয় এখানে থাকবে? 3টা বর্ণনা এখানে থাকবে। দেখো এই পদতল দিয়ে, আচ্ছা আমাদের পদতলে বা নিচের দিকে আমাদের পা থাকে না? পা থাকে। এদের ক্ষেত্রেও এদের এই তলটা থেকে
এই গোলাকার যে চাকতি, আমরা প্রথমে বলবো এটা কি গোলাকার চাকতির মতো, পদার্থটা কি গোলাকার চাকতির মতো। আমরা একটু বলবো, আমরা এখানে একটু লিখে ফেলবো এটা কি দেখতে অনেকটা কি গোলাকার। আমরা এটা এই পার্সন থেকে লিখি, আমরা এখন এটার বর্ণনাটা দিব, পদতলের বর্ণনাটা দিব। এটা হচ্ছে অনেকটা গোলাকার চাকতির মতো, গোলাকার চাকতির মতো, গোলাকার কিসের মতো, চাকতির মতো। ওকে, এখন আমরা যদি এই জায়গাটাতে আসি, একটু খেয়াল করি এখানে আর কি বর্ণনা দিব। আমরা আরেকটা বর্ণনা দিব, সেটা হচ্ছে তিনটা বিষয় এখানে থাকে। কয়টা বিষয়? তিনটা বিষয়। না আমাদের যেমন নিচের দিকে পা থাকে, এই তলটা থেকেও কখনো কখনো কি বলছি, ওরা যখন চলতে ইচ্ছা করবে, ওদের যখন চলতে ইচ্ছা করবে, এরকম কি তৈরি হবে, এরকম পা সৃষ্টি হবে, পা এরকম পা সৃষ্টি হবে। এই এটাকে বলবো আমরা সবসময় থাকে না, ওই পাটা সবসময় থাকে না, এই জন্য এদেরকে বলা হয় ক্ষণপদ। কি বলা হয়? এই পাটা সবসময় থাকে না বলে এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় ক্ষণপদ। আমার এখানে আজান দিচ্ছে না, আমার এখানে যখন আজান দিবে আমি অফ করে দিব। হ্যাঁ, তো এই খেয়াল করো, এটা যখন এই গুটি গুটি পায়ে যখন যাইতে ইচ্ছা করবে যখন, তখন এখানে ক্ষণপদ সৃষ্টি হবে। আরেকটা জিনিস খেয়াল করো, যখন আর কোনো কিছুর সাথে আটকে থাকতে ইচ্ছা করবে, তখন সে আঠালো রসক্ষরণ করবে। কি ক্ষরণ করবে? আঠালো রসক্ষরণ করবে, কোনো কিছুর সাথে আটকে থাকবে। আর যখন সে ভাসতে ইচ্ছা করবে, সে তো মিঠা পানির প্রাণী, মুক্তজীবী মিঠা পানির প্রাণী, যেহেতু পানিতে ভাস করে, তখন সে যখন ভাসতে চাইবে তখন কিন্তু ভেসে উঠবে। যখন সে ভাসতে চাইবে তখন ভেসে উঠবে। কিসের মাধ্যমে ভেসে উঠবে? বুদবুদ সৃষ্টির মাধ্যমে। কি সৃষ্টির মাধ্যমে? বুদবুদ সৃষ্টির মাধ্যমে। তাহলে আমরা তিনটা কথা বলছি এখানে, তিনটা কথা। একটা হচ্ছে সে যখন হাঁটতে চাইবে তখন তার মধ্যে ক্ষণস্থায়ী পা সৃষ্টি হবে, মানে এটাকে বলবো আমরা ক্ষণপদ তৈরি হবে। তারপর যখন সে কোনো কিছুর সাথে আটকে থাকতে চাইবে, ইচ্ছা করবে, তখন তার মধ্যে আঠালো রসক্ষরণ করবে। আবার যখন সে ভেসে উঠবে তখন বুদবুদ সৃষ্টি করবে। আমরা যেমন হিলিয়াম বেলুন দিয়ে আমরা কি করতে পারি, আকাশে উঠতে পারি না, এভাবে বুদবুদ সৃষ্টির মাধ্যমে, বুদবুদ মানে বাবল সৃষ্টির মাধ্যমে সে ভেসে উঠতে পারে। এই তিনটা কথা এখানে আমরা বলবো। তা প্রথম কথাটা কি, ভালো করে খেয়াল করো। প্রথম কথাটা হচ্ছে ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে, হ্যাঁ চলতে পারে। আমরা প্রথম বলবো হচ্ছে ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে, ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে চলতে পারে। ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে কি করতে পারে? চলতে পারে। আঠালো রসক্ষরণ করে কি? আটকে থাকতে পারে। আঠালো রসক্ষরণের মাধ্যমে, আঠালো রসক্ষরণ করে আটকে থাকে। আঠালো রসক্ষরণ করে কি থাকবে? আটকে থাকে। ঠিক আছে। তারপর হচ্ছে বুদবুদ সৃষ্টির মাধ্যমে ভেসে ওঠে। তারপর কি? বুদবুদ সৃষ্টির মাধ্যমে ভেসে ওঠে। বুদবুদ সৃষ্টির মাধ্যমে কি করে? ভেসে ওঠে। তো তিনটা কথা এখানে খেয়াল করো, এই তিনটা কথা একটু মনে রাখবা, এগুলো আমাদের অন্য কাজেও লাগবে। তো আমি যদি প্রথমে বলি, যদি আমি খেয়াল করি, সেটা হচ্ছে এটা গোলাকার চাকতির মতো, এই যে গোলাকার চাকতির মতো দেখতে, পাদচাকতির মতো। তিনটা কথা, যখন সে হাঁটতে ইচ্ছা করবে ক্ষণস্থায়ী পা তৈরি হবে, ক্ষণপদ সৃষ্টি হবে। যখন সে আটকে থাকতে ইচ্ছা করবে আঠালো রসক্ষরণ করবে। যখন সে ভেসে ওঠার চেষ্টা করবে পানিতে, তখন বুদবুদ সৃষ্টি করবে। তা দেখো, এই হচ্ছে আমার ক্ষণপদ, আমার না হাইড্রার, এই হচ্ছে হাইড্রার ক্ষণপদ, এই হচ্ছে আঠালো রস, এই হচ্ছে বুদবুদ। ঠিক আছে, ওকে। তারপরে আমাদের বাকি রইল কি? আমাদের হাইপোস্টোমের পড়া শেষ, আমাদের হচ্ছে পদতলের বা পাদচাকতির পড়া শেষ। এখন আমরা এদিকে আসি, মাঝখানে যে অংশটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু এক্সপ্লেনেশনে যাই। একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি, সেখানে এই দেহকাণ্ডটার মধ্যে আবার কয়েকটা জিনিস আছে। দেখো এটার মধ্যে কয়েক জিনিস আছে। ওই যে দেহকাণ্ডের সবার এই জায়গাটার মধ্যে কি রয়েছে? লম্বা লম্বা কতগুলো কোর্শিকা রয়েছে না? তো সেটার জন্য আমরা বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে এক নাম্বার দেহকাণ্ডের মধ্যে আবার যেগুলো রয়েছে, এটা হচ্ছে এগুলোকে বলা হয় কোর্শিকা। দেহকাণ্ডের মধ্যে মানে এইখান থেকে এই পর্যন্ত পুরাটাই তো দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে আবার রয়েছে এইগুলো হচ্ছে কোর্শিকা, এই হচ্ছে কোর্শিকা, দেহকাণ্ডের মধ্যে রয়েছে কোর্শিকা। তারপরে এখানে এটা হচ্ছে শুক্রাশয়,
এটা হচ্ছে কি শুক্রাশয়, শুক্রাশয়। এটা হচ্ছে কি ডিম্বাশয়, এটা হচ্ছে কি মুকুল, এটা কি মুকুল। তাহলে দেখো আমি যদি প্রথম থেকে যদি আসি, সবার উপরে কি দেখতে পাচ্ছি আমরা? সবার উপরে আমরা দেখতে পাচ্ছি কোর্সিকা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? কোর্সিকা। 1 নম্বরে আমরা কি পাচ্ছি? তো দেহকাণ্ডের মধ্যে 3টা জিনিস রয়েছে, 3 রকমের জিনিস রয়েছে। এক হচ্ছে কোর্সিকা রয়েছে, তারপরে শুক্রাশয় ডিম্বাশয়, এগুলো কি অঙ্গ? জননাঙ্গ। তাহলে এই জননাঙ্গ রয়েছে আর কি মুকুল রয়েছে। তাহলে ভালো করে খেয়াল করো, 1 নাম্বার কি রয়েছে? কোর্সিকা। 2 নাম্বার শুক্রাশয় ডিম্বাশয়, জননাঙ্গ, এটা হচ্ছে কি জননাঙ্গ রয়েছে। 3 নাম্বার কি রয়েছে? মুকুল রয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করি, দেখো আমি যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে 1 নম্বরে যদি আমরা আসি, এই কোর্সিকার বর্ণনাটা আমরা দিয়ে দিব। দেখো কোর্সিকার বর্ণনাটা হচ্ছে তো আজানটা দিচ্ছি, আমি একটু টাইম নিচ্ছি, আমাকে একটু টাইম দাও, আজানটা শেষ হোক। হ্যাঁ, আমি বলি তোমরা যারা নামাজ পড়বা, নামাজে চলে যাও, তারপরে এসে বাকি অংশটা একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা আমি এখানে তাহলে আমি এটা পড়ায় দিই। সেটা হচ্ছে যে কোর্সিকা, তাহলে এই দেহকাণ্ডটার মধ্যে 3টা অংশ থাকবে। একটা হচ্ছে কোর্সিকা, একটা হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয়, এগুলো হচ্ছে জননাঙ্গ, আর হচ্ছে মুকুল। তাহলে আমরা এই কোর্সিকার বর্ণনাটা একটু করে আমরা দিয়ে ফেলি, এই কোর্সিকার বর্ণনাটা আমরা একটু করে দিয়ে ফেলি। ওকে, আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এটা আসলে কোন জায়গা থেকে তৈরি হয়েছে তোমরা দেখেই বলো। এটা তৈরি দেহকাণ্ড থেকে তৈরি হলে ওইটা কোন জায়গা? হাইপোস্টমের গোড়াটা থেকে। এটা যদি হাইপোস্টম হয়, তার গোড়া থেকে কোর্সিকাগুলো তৈরি হয়েছে। তো আমরা বলবো, আমরা কি বলবো? হাইপোস্টমের গোড়া থেকে। আমরা বলবো কি হাইপোস্টম, হ্যাঁ দেহকাণ্ডেরই অংশ, কিন্তু কই তৈরি হয়েছে? হাইপোস্টমের গোড়াটা থেকে। হাইপোস্টমের গোড়া থেকে, হাইপোস্টমের গোড়া থেকে, হাইপোস্টমের কি গোড়া থেকে তৈরি হয়েছে। ক্লিয়ার? দেখো হাইপোস্টমের গোড়া থেকে আমরা বলবো দেহের থেকেও লম্বা লম্বা। হাইপোস্টমের গোড়া থেকে এবং দেহের থেকেও কি লম্বা লম্বা। হাইপোস্টমের গোড়া থেকে দেহের চেয়েও লম্বা লম্বা, দেহের চেয়েও লম্বা লম্বা কোর্সিকা তৈরি হয়। কোর্সিকা থাকে। এখন দেখো এটা অনেক সময় এর জিনিসটা এরকম যে বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এখানে জিনিসটা হচ্ছে ছোট লোকের বেটি লো লম্বা লম্বা কোর্সিকা। এখানে দেহকাণ্ডটা ছোট কিন্তু তার কোর্সিকাটা লম্বা। তা দেখো এটা এখানে কি ছোট লোকের বেটি লম্বা লম্বা চুল, ঠিক আছে। বাঁশের চেয়ে কঞ্চি বড় হয় না, তো এখানে হাইড্রার থেকে কোর্সিকা বড়। হাইড্রার থেকে কি বড়? কোর্সিকা বড়। তো এটাই আমরা বলতেছি হাইপোস্টমের গোড়া থেকে দেহের চেয়েও লম্বা লম্বা,
দেহের চেয়েও লম্বা কোর্সিকা থাকে, দেহের চেয়েও লম্বা লম্বা, হ্যাঁ দেহের চেয়েও লম্বা লম্বা কোর্সিকা থাকে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা এই জায়গাতে আমি পরের পয়েন্টটা যদি বলি, কোর্সিকাতে একটা জিনিস খেয়াল করো, আমরা যেমন আমরা কি হাত দিয়ে কি করি, শিকার করি না? এরা কোর্সিকা দিয়ে শিকার করে। আমাদের যেমন হাত, ওদের কি আছে, কোর্সিকা। আচ্ছা তুমি যদি শিকার করতে যাও, তোমার একটা পিস্তল লাগবে না? তোমার একটা কি লাগবে, পিস্তল বা একটা অস্ত্র লাগবে, তাই না? একটা অস্ত্র লাগবে। তো ওদেরও একটা পিস্তল বা অস্ত্র আছে, তাদের এই পিস্তল বা অস্ত্রটার নাম হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। নাম কি? এরকম কিছু নেমাটোসিস্ট ব্যাটারি থাকবে, এরকম কিছু অস্ত্র থাকবে। তো দেখো, আমাদের যেমন হাত আছে, ওদের আছে কোর্সিকা। আমাদের যেমন বন্দুক থাকে, ওদের থাকে নেমাটোসিস্ট ব্যাটারি। তা আমরা এটা বলবো, আমরা এটা এইভাবে বলবো, কোর্সিকাতে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। আমরা কি বলবো, কোর্সিকাতে আমরা বলবো, কোর্সিকাতে আমরা বলবো হচ্ছে, কোর্সিকাতে আমরা বলবো, কোর্সিকাতে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। আমরা বলবো কি, কোর্সিকাতে কোর্সিকাতে নেমাটোসিস্ট কোর্সিকাতে নেমাটোসিস্ট কোর্সিকাতে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, ব্যাটারি থাকে। এখন দেখো স্যার, নেমাটোসিস্ট ব্যাটারিটা কি? এটা পুরাটা একটা আলাদা একটা ক্লাসই হবে। দেখো নেমাটোসিস্ট ব্যাটারি, দেখো নেমাটোসিস্ট ব্যাটারি, এটা নিয়ে আলাদা একটা ক্লাস হবে, তখন তোমাদেরকে এটা আপাতত জেনে রাখো। আমাদের যেমন বন্দুক ইউজ করি, ওরা ইউজ করে নেমাটোসিস্ট ব্যাটারি নামক একটা অঙ্গাণু ইউজ করে। নেমাটোসিস্ট ব্যাটারি, ওই অঙ্গাণুটা দিয়ে সে কি করে শিকার করবে, নিজেকে রক্ষা করবে, আত্মরক্ষা করবে, কখনো কখনো খাদ্য গ্রহণ করবে। তো দেখো, যার সাহায্যে, তাহলে আমি আবারও বলি, আমাদের যেমন হাত, ওদের হচ্ছে কোর্সিকা, এই কোর্সিকা। আমাদের যেমন বন্দুক দিয়ে আমরা শিকার করি, ওরা নেমাটোসিস্ট ব্যাটারি নামক একটা অঙ্গ থাকে, ওই অঙ্গটা দিয়ে এরা শিকার করবে। আর নেমাটোসিস্ট ব্যাটারির গঠন আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে পড়বো। আপাতত আমরা এই জিনিসটা দেখি যে কোর্সিকাতে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, যার সাহায্যে, খেয়াল করো, যার সাহায্যে খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, হ্যাঁ, শিকার ও আত্মরক্ষা করে থাকে, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে 3 নাম্বার, যদি আমরা দেখি যে স্যার 3 নাম্বারটা কি, 3 নাম্বার না, এখানে আর কিছু নাই, আমার কোর্সিকার পার্টটা শেষ। এখন আমরা চলে আসবো, এই কোর্সিকা তো গেল, এখন আমরা চলে আসি, একটু খেয়াল করি, দেখো মুকুল। আমরা কি এখন দেখবো, 2 নম্বর হচ্ছে মুকুল। খেয়াল করো, আমরা মুকুলে চলে আসি, ঠিক আছে? আমরা মুকুলে চলে যাই, একটু খেয়াল করো, দেখো মুকুলটা কি, গাছের মধ্যেও কি নতুন নতুন কুড়ি জন্মায় না, নতুন নতুন শাখা প্রশাখা জন্মায় না? এখানে দেখো, এটা হচ্ছে একটা হাইড্রার দেহি আর একটা হাইড্রার মতো একটা অংশ। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে তো নাকি? আচ্ছা আচ্ছা, দেখো একটু খেয়াল করো, আমার একটু কমেন্টে জানিয়ে দিও সবকিছু ঠিকঠাক আছে কিনা। আশা করবো ঠিকঠাক আছে। দেখো আমি যেটা বলতে চাচ্ছি, একটু খেয়াল করো, যেটা বলতে চাচ্ছি, এখন আমরা মুকুলের কথা বলবো। তাহলে হাইড্রাটা একটা দেহ, তার ভিতরে আরেকটা দেহ হচ্ছে, এরকম দেখা যাচ্ছে না, একটা হাইড্রার মধ্যে আরেকটা হাইড্রা। তো দেখো, একটা দেহের ভিতরে যদি আরেকটা দেহ তৈরি করতে হয়, তখন কি করতে হবে, মানে একটা হাইড্রার সাথে যদি একটা হাইড্রা যদি আরেকটা হাইড্রা যদি জন্ম হয়, মানে একটা হাইড্রা যদি অংশ এরকম কিছু সৃষ্টি হয়, তাকে কি প্রচুর পরিমাণ খাবার খাওয়াইতে হবে না? তাকে কি খাওয়াইতে হবে? প্রচুর পরিমাণ খাবার খাওয়াইতে হবে। যেমন বিশেষ করে যারা গর্ভবতী, যারা আমাদের যারা মা বোনরা যখন গর্ভবতী হয়, তখন বেশি বেশি খাবার দেওয়া হয় না, কারণ আরেকটা বাচ্চা এখানে জন্ম হচ্ছে বা জিনিসটা। তো এই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে মনে রাখতে পারি, যেহেতু মুকুল হাইড্রার দেহেরই আরেকটা হাইড্রার মতো একটা অংশ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমার প্রচুর পরিমাণ খাবারের প্রয়োজন হয় হাইড্রার, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি, যখন খাবারের প্রাচুর্যতা থাকে, কি থাকে, খাবার যখন খুব বেশি বেশি পায়, যখন একটা হাইড্রা বেশি বেশি খাবার পায়, তখন এই মুকুলটা তৈরি হয়। মুকুলটা হচ্ছে জাস্ট কি করো, মুকুল আর কিছুই না, মুকুল হচ্ছে হাইড্রার মতোই আর একটা অংশ তৈরি হবে, এক পর্যায়ে ওই অংশটা আলাদা হয়ে গিয়ে একটা নতুন হাইড্রা হবে, এটাই হচ্ছে মুকুল। তো মুকুল কি? মুকুল হচ্ছে, আমি আবারও বলি, মুকুল হচ্ছে হাইড্রার মতো আরেকটা অংশ, যেটা হাইড্রার মূল, এই হাইড্রাটা থেকে তৈরি হবে এবং এক পর্যায়ে ওইটা আলাদা হয়ে গিয়ে নতুন একটা হাইড্রা হতে পারবে, এটা হচ্ছে মুকুল। তাহলে আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, একটু ভালো করে দেখো,
যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এটা কখন হবে, যখন সে প্রচুর পরিমাণ খাবার পায়। তো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখি, সেটা হচ্ছে যে এরা খাবার, যেমন দেখো প্রচুর পরিমাণে খাবার যখন পায় তখন এরা মুকুলটা তৈরি হয়, এটা আমরা বুঝে গেছি। এখন এই জিনিসটা আমাকে বলো, আমাদের পকেট কখন গরম থাকে, আমাদের পকেট কখন ভর্তি থাকে? মাসের শুরুতে, তাই না? মাসের শুরুতে আমাদের কি আমাদের পকেট যেমন ভর্তি থাকে, ঠিক একইভাবে একটা বছরের শুরুতে, কি বললাম, একটা বছরের শুরুতে হাইড্রা বেশি পরিমাণে খাবার পায়। তো একটা বছর কোন ঋতু দিয়ে শুরু হয় বলো তো? একটা বছর কোন ঋতু দিয়ে শুরু হয়? গ্রীষ্মকাল দিয়ে শুরু হয়। তো আমরা এইভাবে মনে রাখবো যে গ্রীষ্মকালে মুকুলটা কখন সৃষ্টি হবে? গ্রীষ্মকালে। তো দেখো মুকুল সৃষ্টি হওয়ার জন্য কি দরকার? খাবারের প্রচুর খাবার দরকার। খাবার কখন বেশি বেশি পাবে? একটা বছরের শুরুতে। বছর কি দিয়ে শুরু? গ্রীষ্মকাল দিয়ে শুরু হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো গ্রীষ্ম দিয়ে শুরু হয়। তাহলে আমরা মনে রাখবো যে গ্রীষ্মকালে আমরা মনে রাখবো যে গ্রীষ্মকালে পর্যাপ্ত, আমরা মনে রাখবো গ্রীষ্মকালে পর্যাপ্ত খাদ্য, কি মনে রাখবো? গ্রীষ্মকালে পর্যাপ্ত বা খাদ্যের প্রাচুর্যের মধ্যে, আমি বইয়ের ভাষাটাই লিখতেছি, গ্রীষ্মকালে খাদ্যের প্রাচুর্যের মধ্যে, প্রাচুর্যের সময়, গ্রীষ্মকালে খাদ্যের প্রাচুর্যের সময় মুকুলের মাধ্যমে বংশবিস্তার করে। মুকুলের মাধ্যমে বংশবিস্তার করে। এখন দেখো এখানে হচ্ছে কি, একটা জিনিস খেয়াল করো, দেখো তো এখানে জাস্ট কি হবে, একটা হাইড্রার মধ্যে আর একটা হাইড্রার মতো একটা অংশ সৃষ্টি হবে। এখানে শুক্রাণু নির্মাণের কোনো মিলনের বিষয় থাকবে না। এখানে শুক্রাণু বা নির্মাণের কোনো মিলনের কোনো বিষয় নাই, জাস্ট একটা হাইড্রার ভিতরে একটা হাইড্রা তৈরি হবে। তো দেখো যেখানে শুক্রাণু নির্মাণের বিষয়গুলো আসবে না সেটাকে আমরা বলবো অযৌন জনন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? অযৌন জনন প্রক্রিয়া। যেখানে শুক্রাণু নির্মাণের প্রয়োজন হয় সেটাকে আমরা বলি যৌন জনন প্রক্রিয়া। আমি আবারও বলি, যেখানে শুক্রাণু নির্মাণের প্রয়োজন হয় সেটা হচ্ছে যৌন জনন, যেখানে শুক্রাণু নির্মাণ ছাড়াই হয় সেটা অযৌন জনন। তাহলে এখানে শুক্রাণু নির্মাণের প্রয়োজন হচ্ছে না, সুতরাং এটা কি? এটি অযৌন জনন প্রক্রিয়া। এটি কি প্রক্রিয়া? এটি অযৌন জনন প্রক্রিয়া। এটি অযৌন জনন প্রক্রিয়া। ঠিক আছে? তো দেখো আমরা দেহকাণ্ডের মধ্যে কয়টা জিনিস থাকে বলছি? দেহকাণ্ডটা হচ্ছে 3 নম্বরে আমি রাখলাম। দেহকাণ্ডের মধ্যে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে কি বললাম, এই যেগুলো হচ্ছে কি কোর্সিকা, এই যে 1 নম্বরে এগুলো কি কোর্সিকা। 2 নম্বরে এগুলো কি পাইলাম? 2 নম্বরে আমরা কি পাইছি? মুকুল। মুকুলটাকে আমরা 2 নম্বরে রাখি। 2 নম্বরে মুকুল। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয়। সেটা এখন পড়বো। আমি এটা মুছে দিতে হবে কারণ এখানে জায়গা নেই। ঠিক আছে? ওকে। তাহলে আমরা লাস্ট এই টপিকটা পড়ে আমি শেষ করে দিচ্ছি। তাহলে দেখো 1 নম্বর, 2 নম্বর এবং লাস্ট কত নম্বর পয়েন্ট? 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আমরা কি পড়তে যাচ্ছি? 3 নম্বর পয়েন্টে আমরা পড়তে যাচ্ছি কি বলো? এই শুক্রাশয় এবং কি ডিম্বাশয় পড়তে যাচ্ছি। এগুলাকে আমরা বলবো জননাঙ্গ বলবো, কারণ শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে কি তৈরি হয়? জনন কোষ তৈরি হয়। মানে শুক্রাশয়ে শুক্রাণু তৈরি হয়, শুক্রাণু হচ্ছে একটা জনন কোষ। ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হয়, ডিম্বাণু একটা জনন কোষ। যদি শুক্রাশয় এবং ডিম্বাশয়ে জনন কোষ তৈরি হয় তাই এদেরকে জননাঙ্গ বলা হয়। এবং মনে রাখবা এরা কিন্তু আবার এইগুলো কিন্তু সবসময় থাকে না, এই জননাঙ্গগুলো সবসময় থাকে না, এরা হচ্ছে অস্থায়ী জননাঙ্গ। কি বল জননাঙ্গ? অস্থায়ী জননাঙ্গ। আমরা 3 নম্বরে বলতে পারি শুক্রাশয় এবং ডিম্বাশয় এরা কি? এরা হচ্ছে 3 নম্বর। তাহলে দেখো শুক্রাশয় এবং ডিম্বাশয় এরা কি অঙ্গ? জননাঙ্গ। তাহলে আমরা 3 নম্বরে আমরা পাইলাম কি? জননাঙ্গ। এরা হচ্ছে জননাঙ্গ। এবং এরা কি সবসময় থাকে? না, সবসময় এই জননাঙ্গগুলো সবসময় থাকে না। যখন যখন প্রয়োজন হয়, যখন যখন ইচ্ছা করবে তখন এইগুলো তৈরি হবে। তো এটাকে আমরা কি বলবো? অস্থায়ী জননাঙ্গ। কি করবে? অস্থায়ী জননাঙ্গ। ঠিক আছে? এটা হচ্ছে 3 নম্বর। এটা কি বলবো? এটাকে আমরা বলবো 3 নম্বর। 3 নম্বরে তাহলে আমরা কি পাইলাম? এই শুক্রাশয় এবং ডিম্বাশয় পাইলাম। তো দেখো এরা হচ্ছে অস্থায়ী জননাঙ্গ। তাহলে অস্থায়ী জননাঙ্গ কি? অস্থায়ী জননাঙ্গ বলতে আমরা বুঝবো শুক্রাশয় এবং কি ডিম্বাশয়। ব্র্যাকেটে লিখে রাখি শুক্রাশয় ও ডিম্বাশয়। এখন তোমাদেরকে একটা জিনিস বলি। আচ্ছা, কখন তৈরি হবে এগুলা? এটা এই হাইড্রাটা অনেকটা বাঙালিদের মতো, বাংলাদেশের মতো, বাংলাদেশের মানুষদের মতো। যেমন মনে করো, আচ্ছা কি ব্লার হচ্ছে?
দেখি তো, একটু খেয়াল করি, দাঁড়াও, আমাকে একটু কনফার্ম করো তো, ভিডিওটা কি ব্লার দেখাচ্ছে এখন? ভিডিওটা কি ব্লার দেখাচ্ছে রে? দেখো এগুলো দেহকাণ্ডেরই অংশ, কিন্তু দেখো দেহকাণ্ডের মধ্যে তিনটা অংশ না, এই যে কর্ষিকা, মুকুল আর এই অস্থি জননাঙ্গ, এই তিনটা অংশ, এগুলো দেহকাণ্ডের অংশ। দেহকাণ্ডে কি আছে? কর্ষিকা, মুকুল এবং অস্থি জননাঙ্গ। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। এখন যে জিনিসটা তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা খেয়াল করো, সেটা হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয়কে, এরা হচ্ছে এক ধরনের জননাঙ্গ, এরা সবসময় তৈরি হয় না, অস্থি জননাঙ্গ তৈরি হয়। এখন দেখো এগুলো মনে রাখবো আমরা কিভাবে, একটু খেয়াল করি। এটা কখন তৈরি হবে? যেমন দেখো, এটা অনেকটা বাঙালিদের মতো, যেমন বাংলাদেশের মানুষ 3 বেলা ঠিক মতো খাইতে পারে না, কিন্তু 16, 17, 18 কোটি মানুষ, তা ভাত পায় না, বাঙালি প্রোডাকশন দিয়ে বেড়াচ্ছে, তাই না? জিনিসটা অনেকটা এরকম। এই হাইড্রাগুলো কিন্তু খাবার যখন পাবে না তখন এরা মজা নিবে। তা দেখো আমি তোমাকে যদি বলি, একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে কখন। এবং আরেকটা জিনিস দেখো, আমাদের বাংলাদেশে বিয়ে শাদীরা কখন বেশি হয়? যখন হ্যাঁ উইন্টার সিজন যখন আসে, শীতকাল যখন, তখন এটা বেশি হয়। তাহলে এখানেও এদের এই কাজগুলো তখন কি হবে? শীতকালেই হবে। তো আমরা বলতে পারি, হ্যাঁ আমরা তখনই তাহলে এই জিনিসটা মাথায় রেখে আমরা বলবো যে শীতকালে কখন এটা হবে, ওদের বিনোদনটা কোন কালে হবে? ওদের বিনোদনটা হবে শীতকালে। তাহলে দেখো আমরা বলবো যে শীতকালে, আমরা বলবো শীতকালে, কোন কালে রে? শীতকালে। শীতকালে বিয়ের দাওয়াতে মানে কিছু করা যায় না, আজকে ওর তো কালকে তার, এভাবে হচ্ছে। যাই হোক, এখানেও এরাও কি করবে? আসলে শীতকালে যদিও মজা, বিষয়টা খারাপ না। যাই হোক, এরাও শীতকালে জিনিসটা করবে, কাজটা করবে। তো শীতকালে এবং কি খাবারের কিন্তু অভাবে ওদের স্বভাব নষ্ট, বাঙালিদের যেমন হয়, অভাবে গিয়ে চুরি করতে যায় না, এদের অভাবে এগুলো করে। তো অভাবে এদের স্বভাব নষ্ট, মানে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টির মাধ্যমে এরা প্রজনন ঘটায়। তো দেখো শীতকালে খাদ্যের অভাবের সময়, শীতকালে কি হয়? খাদ্যের অপ্রতুলতার সময়, শীতকালে খাদ্যের অপ্রতুলতা মানে কি? অভাবের মধ্যে খাদ্যের অপ্রতুলতা, বা ব্র্যাকেটে আমি লিখি অভাবের সময়, খাদ্যের অপ্রতুলতার সময় অস্থায়ী জননাঙ্গ, অপ্রতুলতার সময় দেখো উপরের অর্ধাংশে, খেয়াল করো, উপরের অর্ধাংশে শুক্রাশয়, নিচের অর্ধাংশে ডিম্বাশয়। তাহলে উপরের দিকে কি থাকে? শুক্রাশয়, নিচের দিকে কি থাকে? ডিম্বাশয় সৃষ্টি হয়। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা বাংলাদেশটা কি পুরুষ প্রধান দেশ না? ওরাও কিন্তু শুক্রাশয় কিন্তু উপরে, ডিম্বাশয় কিন্তু নিচে। ঠিক আছে, তো দেখো উপরের অর্ধাংশে, দেহের উপরের অর্ধাংশে এগুলো এমসিকিউতে আসে। উপরের অর্ধাংশে কি থাকবে? কোনটা থাকবে? উপরের অর্ধাংশে থাকবে নাকি নিচের অর্ধাংশে থাকবে? এগুলো দেখো, দেহের উপরের অর্ধাংশে কি থাকবে? শুক্রাশয় এবং নিচের অর্ধাংশে কি? ডিম্বাশয়। আচ্ছা এখানে একটু বলি, শুক্রাশয়টা কোন আকারে দেখা যাচ্ছে না? এটা কোন আকৃতির না? ডিম্বাশয়টা একটু কোন আকারের, হ্যাঁ এটা কোন আকৃতির, এটা আমরা একটু অ্যাড করে দিব। এই যে দেখো কোণাকার শুক্রাশয়, দেহের উপরের অর্ধাংশে কোণাকার শুক্রাশয় এবং নিচের অর্ধাংশে গোলাকার ডিম্বাশয়। নিচের অর্ধাংশে কি? গোলাকার ডিম্বাশয় সৃষ্টি হয়। ঠিক আছে, সৃষ্টি হয়। এবং তো আশা করি তোমরা এই জিনিসটা এবং তৈরি হয়। এবং কি এরা যেহেতু শুক্রাণু তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে, তার সাথে যৌনজনন ঘটে এবং যৌনজনন ঘটে, আমরা লিখেই থাকি এবং যৌনজনন ঘটে এবং কি যৌনজনন ঘটে। একটু ভালো করে খেয়াল করবা, সেটা হচ্ছে যে আমি যদি লাস্টে একটা কথা বলি, 3টা জিনিস আমি বলছি এখানে। সেটা হচ্ছে যে আমাদের শীতকালে যেমন বিয়ে শাদী বেশি হয়, এই শীতকালে এদেরও যৌনজননটা বেশি হয়। তারপরে আমাদের খাদ্যের অভাবের মধ্যে এদেরও কি? অভাবের স্বভাব নষ্ট। তারপরে খাদ্যের অপ্রতুলতা বা অভাবের সময়। তারপরে হচ্ছে দেহের উপরের অর্ধাংশে শুক্রাশয়টা উপরে থাকবে আর ডিম্বাশয়টা কি থাকবে? নিচে থাকবে। কোণাকার, এটা কোণাকার, এটা গোলাকার। ঠিক আছে, তাহলে অর্থাৎ এখানে সবকটা জিনিসই বোঝা যাচ্ছে। উপরের দিকে শুক্রাশয় দেখা যাচ্ছে, এখানে এটা কি আকারের? কোণাকার দেখা যাচ্ছে। নিচের দিকে কি? ডিম্বাশয়।
কোন আকারের, কি আকারের, এটা গোলাকার, ঠিক আছে। আর এটা কখন হবে, তো কোন, এভাবে প্রশ্ন আসে হাইড্রার কোন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় বা ভার্সিটি থেকে এভাবে প্রশ্ন আসবে যে কখন হাইড্রার যৌন জনন ঘটে। এখন আশা করি বুঝবা কখন, শীতকালে যৌন জনন ঘটে। তখন কি, আচ্ছা তারপরে যখন মাল্টিপল প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস প্রশ্ন বা এমসিকিউ যেগুলো এই যখন থাকে না 1 2 1 2 3 এরকম যখন থাকে, তখন এগুলোর উত্তর হবে। আর শীতকালে খাদ্যের অভাবের সময়, খাদ্যের প্রাচুর্যের সময়, তখন তুমি কিভাবে দিবা, অভাবের স্বভাব নষ্ট শীতকালে, এবং কি উপরের অর্ধাংশে শুক্রাশয়, নিচের অর্ধাংশে ডিম্বাশয়। মানে এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, তুমি জিনিসগুলো হচ্ছে গুছায় নিবা এবং জাস্ট ইমাজিন করবা। যেমন এখানে দেখো পদচাকতি বা পদতলের বিষয়গুলো আমরা এখানে দেখাই যাচ্ছি। এখানে ক্ষণপ সৃষ্টি হচ্ছে, আটা রসকণ হচ্ছে, বুদবুদ সৃষ্টি হচ্ছে, এগুলো মুখস্থ করার বিষয় না, এটা একটু খেয়াল করলেই পড়লে হবে। আবার হাইপোস্টমটা দেখাই যাচ্ছে এখানে মোচাকৃতির, এবং এখানে দেখা যাচ্ছে একটা মুখছিদ্র আছে, এদিক দিয়ে খাবার ঢুকবে, এদিক দিয়ে খাবার বের হবে, এই কথাগুলো এখানে বলছি, আর কিচ্ছু বলি নাই। আমি যখন দেহকাণ্ডের দিকে আসছি, দেখা যাচ্ছে এখানে 3 রকমের জিনিস আছে, এখানে কর্ষিকা আছে, এখানে মুকুল আছে, আর এখানে অস্থায়ী জননাঙ্গ আছে। তো কর্ষিকাগুলো দেখা যাচ্ছে দেহের থেকে লম্বা লম্বা, হ্যাঁ। তারপরে এটা হাইপোস্টমের গোড়া থেকে তৈরি হয়েছে, এবং আমরা যেমন হাত দিয়ে শিকার করি, ওদের কর্ষিকা দিয়ে নেমাটোসিড ব্যাটারি দিয়ে শিকার করে। তারপর আমরা যদি মুকুলের কথা বলি, মুকুলটা কখন হবে, একটা দেহের ভিতরে আরেকটা দেহ, তাহলে প্রচুর পরিমাণ খাবার খাইতে হবে, তো খাদ্যের প্রাচুর্যের সময় এই কাজটা হবে, ঠিক আছে। খাদ্যের প্রাচুর্য কখন হয়, যখন একটা বছর শুরু হয়, কি দিয়ে শুরু হয়, গ্রীষ্মকাল দিয়ে। তারপর যদি আমি শুক্রাশয় ডিম্বাশয়ের কথা বলি, এরা হচ্ছে অস্থায়ী জননাঙ্গ, সবসময় তৈরি হবে না, কখন তৈরি হবে, যখন শীতকালে যখন খাদ্যের অভাব হবে, তখন এদের স্বভাব নষ্ট হয়ে এই কাজগুলো হবে। তাহলে দেখো, মানে উপরের অর্ধাংশে শুক্রাশয় এবং নিচের অর্ধাংশে কি হবে, ডিম্বাশয় তৈরি হবে। তবে একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে যে আমরা যারা, হ্যাঁ আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এরকম না যে আমাদের অনেক সময় এরকম হয় না যে আমরা যারা সনাতন ধর্মী, আমরা কিন্তু কাজিন মানে যারা সনাতন ধর্মাবলম্বী, তারা কিন্তু ওই কাজিনদের মধ্যে বিয়ে শাদী হয় না, ঠিক আছে। তোমার এটা তুমি এইভাবে মনে রাখবা, এখান থেকে একই হাইড্রার, ভালো করে খেয়াল রাখবা, একই হাইড্রার শুক্রাণু একই হাইড্রার ডিম্বাণুর সাথে মিলিত হবে না, একটা হাইড্রার শুক্রাণু অন্য হাইড্রার শুক্রাণুর সাথে মিলিত হবে। তাই এটা মনে রাখবে, একই হাইড্রার শুক্রাণু একই হাইড্রার ডিম্বাণু মিলন ঘটে না, ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা আশা করি জিনিসগুলো আমরা এইভাবে খেয়াল রাখবো বাস্তবতার সাথে। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল করবা, নেক্সট টাইম থেকে হেডফোনটা ইউজ করবা, কারণ হ্যাঁ আমার ক্লাসে হেডফোনটা ইউজ করবা, কারণ হেডফোনটা ইউজ না করলে মনোযোগটা বসবে না, কারণ আরও অনেকে অনেক কিছু শুনবে, তারপরে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন থাকবে না। তো এটা ইউজ করলে যেটা হচ্ছে যে কনসেন্ট্রেশনটা বাড়বে আর কি। আর যদি হেডফোন না থাকে, কিনে নিবা, অনলাইন শপিংয়ে অর্ডার দিয়ে দিবা, অথবা যদি টাকা পয়সা না থাকে, তোমরা ছাদে গিয়ে ক্লাসগুলো করতে পারো। আর বৃষ্টির দিনে কী করবো আমি জানি না। আর এই হচ্ছে কথাবার্তা। লাস্ট হচ্ছে যে এই তো, আর হচ্ছে যে কারণ যেহেতু এটা বায়োলজির বিষয়, এখন আমি জননাঙ্গকে যদি আমি ইংলিশে বলি, তখন তোমরা তো অনেকেই বুঝবা না, তাই না। তো হয়তো বা মেডিকেলের জিনিসটা এরকম, যখন তুমি একটা পেশেন্ট যখন দেখবা, তুমি যখন একটা ডক্টর হবা, যখন ডক্টররা তোমাকে শেখাবে, তখন কিন্তু রোগীটাকে পুরো মনে করে যে ড্রেস খুলে তারপর বিভিন্ন জায়গায় এইগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়। তখন কি করা হয় জানো, চারদিক দিয়ে একটা কাপড়ের এই মানে অস্থায়ী কাপড়ের একটা দেওয়া হয়, একটা ঘেরাও দিয়ে দেওয়া হয়। তখন শুধুমাত্র ডাক্তাররা থাকে, স্টুডেন্টরা থাকে, আর রোগী থাকে, আর কেউ থাকে না। তো এখানে জিনিসটা হচ্ছে, এখানে তার কাপড় দিয়ে বেড়াতে নাই, এখানে হেডফোন ইউজ করলেই হয়ে যাচ্ছে। তো আশা করি তাহলে আমরা খোলাখুলিভাবে বায়োলজিটা আমরা পড়তে পারবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। এবং অবশ্যই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখো, সম্ভাবনাটাকে বাঁচিয়ে রাখো, এবং সর্বোচ্চ চেষ্টা করে যাও। এবং তোমরা যদি চেষ্টা করো, যে কজন চেষ্টা করবা, তোমাদের জন্য শেষ পর্যন্ত আমি আছি। গুড বাই।